হ্যাঁ, আপনি শুরু করেন। আমার আলাপটা আসলে খুব বেশি এই একাডেমিক হবে না, কারণ আমি নিজেও এটা আমার একাডেমির অংশ কখনো ছিল না। তবে ফিলোসফির প্রতি একটা আকর্ষণ তো ছিলই। আর এর পাশাপাশি আবার যখন রাজনীতিতে ঢুকি তখন রাজনীতির প্রয়োজনেই এটাকে সবসময় একটা প্র্যাকটিসের মধ্যে রাখতে হয়েছে। তো সেই কারণে হয়তো আমার আলাপটা খুব বেশি একাডেমিক হবে না, কিন্তু আমি নিজে এটাকে যেভাবে বুঝি সেটাই আমি ডেসক্রাইব করব। তাহলে আমি শুরু করি। ওকে। জি ডায়ালেকটিক্যাল ভাই। ম্যাটেরিয়ালিজম, তার এটার মানে হচ্ছে বাংলায় যদি আমি বলি দ্বন্দ্বমূলক বস্তুবাদ। এক সেকেন্ড। হ্যাঁ, দ্বন্দ্বমূলক বস্তুবাদ। তো এটা হচ্ছে যে একটা দর্শন, প্রথম কথা হচ্ছে এটা। এবং দর্শন জিনিসটা কি? দর্শন হচ্ছে যে আহ পৃথিবীর বিভিন্ন ঘটনা, মানে এই মহাবিশ্বের বিভিন্ন ঘটনা, সেগুলোকে ব্যাখ্যা করার যে দৃষ্টিভঙ্গি, সেটা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি সেটা আছে। এবং এই যুগেও অনেক এক্সিস্টিং অনেক ধরনের মতাদর্শ আছে, সেইগুলো দিয়ে বিভিন্ন ঘটনাকে ব্যাখ্যা করার যে টুল, সেটা হচ্ছে দর্শন। তো যাই হোক, এখানে দুইটা কথা আছে, একটা হচ্ছে ডায়ালেকটিক্যাল আর একটা হচ্ছে ম্যাটেরিয়ালিজম। দ্বন্দ্ব, মানে দ্বন্দ্বমূলক বস্তুবাদ, এর মধ্যে হচ্ছে দ্বন্দ্ব আর একটা হচ্ছে বস্তুবাদ। তো আমি যদি এই দুইটা শব্দকে ধরে আগাই, তাহলে প্রথম শব্দটা হচ্ছে ডায়ালেকটিক্যাল। ডায়ালেকটিক্স, ডায়ালেকটিক্স মানে হচ্ছে দ্বন্দ্বতত্ত্ব। দ্বন্দ্বতত্ত্ব হচ্ছে সেই, আমরা যদি প্রাচীন গ্রিক ফিলোসফারদের জীবন সেগুলোর থেকে দেখি, আমরা দেখবো যে সক্রেটিস নিজেও যেটা করতেন, যে তার একটা আড্ডা ছিল এবং সেই আড্ডার মধ্যে আহ বিভিন্ন দিক থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতো, এবং সেই প্রশ্নের মধ্যে দিয়েই আসলে সে বিভিন্ন জিনিসের উত্তর খোঁজার চেষ্টা করতেন। সেটা হচ্ছে সক্রেটিসের সময়। আহ সেই জায়গা থেকেই গ্রিস শব্দ ডায়ালেগো থেকে আসছে ডায়ালেকটিক্স। এবং ডায়ালেকটিক্স মানে হচ্ছে যে আহ ডায়ালেকটিক্স মানে হচ্ছে দ্বন্দ্ব। দ্বন্দ্ব মানে হচ্ছে যে আহ যখন কোনো একটা বিষয় আমরা সিদ্ধান্ত নিতে চাই, তখন হচ্ছে যে সেই জিনিসটা সম্পর্কে বিভিন্ন দিক থেকে তাকে পর্যালোচনা করা, তার সম্পর্কে প্রশ্ন করা, এবং এই প্রশ্ন করার মধ্য দিয়ে সেই জিনিসের সম্পর্কে যে সিদ্ধান্তে আমরা পৌঁছাতে চাই, সেই সিদ্ধান্তের যে স্ববিরোধ গুলো আছে সেগুলোকে ডিটেক্ট করে সেগুলোকে মিনিমাইজ করা। তার মানে এটা হচ্ছে যে একটা পদ্ধতি, যেই পদ্ধতি দিয়ে আমরা কোন একটা বিষয় সম্পর্কে একটি সিদ্ধান্তে উপনীত হতে পারি। যেমন আমি যদি উদাহরণস্বরূপ বলি যে সে উদাহরণ কি দেওয়া যায়, যেমন ধরি আমরা এই আকাশ থেকে বৃষ্টি পড়ে। এখন এই বৃষ্টি পড়ার নিয়ে, এই বৃষ্টিটা কেন পড়ে, এই পানি কেন পড়ে, সেটা নিয়ে যদি আমরা একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে চাই, তাহলে এর পেছনে বিভিন্ন ধরনের যুক্তি তর্ক, সেগুলো বিভিন্ন দিক থেকে সেটা উপস্থিত হবে। এবং অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যাবে যে যদি এই যুক্তিটা মানি, তাহলে আরেকটা যুক্তি আমি মানতে পারবো না, তখন আমাকে অটোমেটিক্যালি ওই যুক্তিটা বাদ দিয়ে এই স্পেসিফিক একটা যুক্তিতে আমাকে দাঁড়াইতে হতেছে। এইটা হচ্ছে যে দ্বন্দ্বতত্ত্বের একটা বৈশিষ্ট্য। আহ তো দ্বন্দ্বতত্ত্ব নিয়েই একটু আগেই, এরপরে আমরা বস্তুবাদ নিয়ে আগাবো। দ্বন্দ্বতত্ত্ব হচ্ছে যে কোন একটা সার্টেন ডিসিশনে পৌঁছানোর একটা পদ্ধতি। এইটার অ্যাপ্লিকেশন সেই প্রাচীন গ্রিক সময় থেকেই ছিল, কিন্তু এটাকে সূত্রবদ্ধ প্রথম করে হচ্ছে হেগেল নামের একজন দার্শনিক। সে অলমোস্ট মার্কসের সমসাময়িক ছিল, কার্ল মার্কসের, তবে একটু আগে ছিল। এবং কার্ল মার্কসের উপর তার একটা বড় প্রভাব ছিল, এমনকি মার্কস তো নিজেও হেগেলিয়ান ছিল একটা সময়। তো হেগেলের যে দ্বন্দ্বতত্ত্ব সেটা, তবে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে মার্কস হেগেলের দ্বন্দ্বতত্ত্ব থেকে আহ কিছু জিনিস নিছেন, কিন্তু আবার সেটাকে পুরোটা গ্রহণ করেননি। সেই দিকে আমরা যাচ্ছি। দ্বন্দ্বতত্ত্ব বুঝতে গেলে দ্বন্দ্বতত্ত্বের মোট চারটা বৈশিষ্ট্য, চারটা বৈশিষ্ট্য সেটা মানে মার্কসিস্ট ডায়ালেকটিক্স এর জন্য চারটা বৈশিষ্ট্য আছে। তার মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আহ প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে আমাকে এটা স্বীকার করে নিতে হবে যে এই পৃথিবীর সকল বস্তু পরিবর্তনশীল। এই পৃথিবীর মানে এই মহাবিশ্বের কোনো বস্তু স্ট্যাটিক না, স্থির না, অপরিবর্তনীয় না। সবকিছুই পরিবর্তনশীল এবং সবকিছু একটা গতির মধ্যে আছে। এবং গতি বলতে, যেমন আমরা যদি বলি এই ফোনটা, এটা এই পাশ থেকে এই পাশে গেল, এটা এক ধরনের গতি। এটা হচ্ছে যে এক্সটার্নাল মোশন। আবার
এটার একটা ইন্টারনাল মোশন যেটা বলে, আমরা যদি ধরি যে কার্বন কার্বন দীর্ঘ সময় মাটির নিচে চাপা পড়ে থাকতে থাকতে সেটা একসময় কার্বনই সেটার C14 সেটা একসময় হীরায় পরিণত হয়। তার মানে এর ইন্টারনালি একটা চেঞ্জ ঘটতেছে, সেইটা হচ্ছে যে ইন্টারনাল মোশন। তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে আমাকে এটা করতে হবে, এটাকে আমাকে অ্যাকনলেজ করতে হবে যে এই পৃথিবীর সবকিছু, এই মহাবিশ্বের, পৃথিবী বললে এটা একটু শোনায়, মানে কনফাইন্ড শোনায় এই পৃথিবীর মধ্যে দিয়ে, যে মহাবিশ্বের সবকিছু গতির মধ্যে আছে। এবং 2 নাম্বার যেটা বৈশিষ্ট্য, 2 নাম্বার বৈশিষ্ট্য করতে হবে, আমাকে অ্যাকনলেজ করতে হবে যে চেঞ্জ হয় ইন্টারনালি, ইনহেরেন্টলি, ইনহেরেন্টের বৈশিষ্ট্যের কারণে। এবং কানেকশনের সমস্যা ছিল। 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যে চেঞ্জ, কোনো জিনিসের যখন পরিবর্তন হবে সেই পরিবর্তনটা এক্সটার্নাল ফোর্সেস, এক্সটার্নাল রিজনের কারণের থেকেও বড় বিষয়, ওই পরিবর্তনটা ওই বস্তুর অন্তর্নিহিত পরিবর্তন হবে। এবং সেই পরিবর্তনটা হবে এই কারণে যে প্রত্যেকটা বিষয়ের মধ্যেই অনেক ধরনের কন্ট্রাডিকশন আছে, দ্বন্দ্ব আছে, এবং সেই দ্বন্দ্বের কারণে এটা পরিবর্তন হবে। এটাকে একভাবে বোঝা যায়, যদি ধরি আমরা উদাহরণ দিয়ে বোঝানো আছে, আমি এদের পর আসতেছে উদাহরণের ইয়েতে। এবং তাহলে 1 নাম্বার গেল যে সবকিছু পরিবর্তনশীল, 2 নাম্বার গেল যে পরিবর্তনটা ঘটে বস্তুর পরিবর্তনের কারণ বস্তুর নিজের মধ্যেই নিহিত। 3 নাম্বার হচ্ছে যে আহ পরিবর্তনটা সরল রৈখিক ভাবে ঘটানো। সরল রৈখিক ভাবে বলতে যে গ্রাজুয়াল চেঞ্জ, সেটা একটা আস্তে আস্তে পরিবর্তন হয়, কিন্তু তার ক্যারেক্টারে কোনো পরিবর্তন হয় না, এরকম না। এবং মাঝে মধ্যে সাডেন শিফট, সাডেন পরিবর্তন ঘটে। মানে এটাকে এক কথায় বলতে বোঝা যায় যে বস্তুর শুধুমাত্র পরিমাণগত পরিবর্তন ঘটে না। যেমন একটা জিনিস সেটা একসময় 1 ছিল, এখন 100, তারপরে 1000, তারপরে 10,000, এরকম না। ব্যাপারটা হচ্ছে যে মাঝে মধ্যে বস্তুর একটা ড্রাস্টিক চেঞ্জ ঘটে, ড্রাস্টিক চেঞ্জ ঘটে এবং সেই বস্তুর বৈশিষ্ট্য পরিবর্তিত হয়ে যায়। যেমন যদি আমরা কেমিস্ট্রির ক্ষেত্রে বলি, আমরা জানি না এখানে সায়েন্সের কতজন আছে তো যারা টাইট্রেশন করে আসছে ল্যাবরেটরিতে। আমরা টাইট্রেশনে দেখছি যে একটা ম্যাটেরিয়ালের মধ্যে সেটাকে হিট দিতে থাকে এবং আরেকটা ম্যাটেরিয়াল এর মধ্যে ড্রপ করে দিতে থাকে। ড্রপ দিতে থাকতে থাকতে প্রথমে দেখা যায় যদি সেটা একটা ম্যাটেরিয়াল, সেটার কিছু বৈশিষ্ট্য আছে, সেটার কিছু প্রপার্টি আছে, কিন্তু এই ড্রপ করতে করতে আমি 1 ফোঁটা দিলাম, 2 ফোঁটা দিলাম, 3 ফোঁটা দিলাম, 4 ফোঁটা দিলাম, কিন্তু ওই যে আমি যে ম্যাটারের মধ্যে ঢালতেছি এই ম্যাটারের এই প্রপার্টি কিন্তু এখনো চেঞ্জ হচ্ছে না। 5 ফোঁটা, 6 ফোঁটা, 7 ফোঁটা একটা সার্টেন অ্যামাউন্টে যাওয়ার পর দেখা যাবে একদম খুব সাডেন একটা চেঞ্জ ঘটবে, এবং ওই যে আমি ম্যাটেরিয়াল যেটা নিছি সেটার প্রপার্টির পরিবর্তন ঘটবে। সেক্ষেত্রে এটা হতে পারে যে সেটা নীল রং ছিল হলুদ রং হয়ে গেছে, সেটা লিকুইড ছিল গ্যাস হয়ে গেছে, এরকম কিছু প্রপার্টির পরিবর্তন ঘটে। তার মানে চেঞ্জেও শুধুমাত্র গ্রাজুয়াল চেঞ্জ, 1 থেকে 100, 100 থেকে 1000 কিংবা পরিমাণগত পরিবর্তন ঘটে না। পরিমাণগত পরিবর্তন একটা সময় গিয়ে সেটার বৈশিষ্ট্যকেই চেঞ্জ করে দেয়, মানে এক জিনিস সেটা অন্য জিনিসে পরিণত হয়। এটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে যে এই চেঞ্জ কখনো সরল রৈখিক ভাবে ঘটে না, সরল রৈখিক ভাবে ঘটে না, এবং এটা স্পাইরাল ঘটে, স্পাইরাল ওয়েতে ঘটে। তার মানে হচ্ছে যে একটা জিনিস সবসময় এরকম ভাবেই চেঞ্জ হয়ে আসছে, তার মানে এইটাই না যে এটা সবসময় ওইভাবেই চেঞ্জ হয়ে আসবে। সেটার চেঞ্জ মানে সেটা এক পর্যায় থেকে আরেক পর্যায়ে উলম্ফনও ঘটতে পারে। তার মানে সবসময় যদি আমি দেখি যে 1 থেকে 100, 100 থেকে 1000 এরকমই চেঞ্জ হয়ে আসছে, তার মানে আমাকে সব সারা জীবন 1000 থেকে 10,000, 10,000 থেকে 10 লাখ এরকমই হইতে থাকবে, সেরকম না। মাঝে মধ্যে এরকমও হবে যে পুরো জিনিসটার প্রপার্টি চেঞ্জ হয়ে গেছে, তখন আমাকে আবার নতুন করে শুরু করতে হবে। এটা হচ্ছে যে চেঞ্জ। এই 4টা বৈশিষ্ট্য হচ্ছে যে ডায়ালেকটিক্স এর, মার্কসিস্ট ডায়ালেকটিক্স এর। এবং এটার সাথে একটু আমি আলাপ করে নিই যে এই 4টা বৈশিষ্ট্য নিয়ে আসলে যেটা মানে সামারি করলে যেটা বোঝায়, সামারি করলে একটা বোঝায় যে এই এই মহাবিশ্বের কোনো জিনিস সেটা মানে কোন তৈরি জিনিসের সমাহার এই মহাবিশ্ব না। তৈরি জিনিস বলতে আমি বলতেছি যে আহ আহ কোন একজন ক্রিয়েটর সে একটা
ধরলাম যে একটা গাছ, সেটা একটা তৈরি করে দিচ্ছে, ওকে এটা একটা গাছ, সেগুন গাছ। কোন একজন ক্রিয়েটর একটা জীব তৈরি করে দিচ্ছে, ধরলাম বিড়াল, এটা একটা বিড়াল। এবং এই বিড়াল এবং সেগুন গাছ এদেরকে যে প্রথম একদম তৈরি করার সময় তারা যেভাবে ছিল এবং পৃথিবীর শেষ দিন পর্যন্ত সেভাবেই থাকবে, এগুলো হচ্ছে তৈরি জিনিসের সমাহার, যে কেউ একজন তৈরি করে দিচ্ছে। এটাকে আমাদের বাংলাদেশি বাউল দর্শনের ভাষায় বলা যায় যে একখান চাবি মাইরা দিছে সেইরা। তার মানে হচ্ছে যে একটা চাবি মারে কেউ একজন ছেড়ে দিছে, সে আজীবন ওইভাবেই থাকবে। কিন্তু এই ক্ষেত্রে যে মার্কসিস্ট ডায়ালেকটিক্স বলে যে পৃথিবীটা কোনো তৈরি জিনিসের সমাহার না, তৈরি এবং অপরিবর্তনীয় জিনিসের সমাহার না। এই মহাবিশ্বে যা কিছু আছে তার অনেক মানে যখন এটা আগে এইরকম ছিল না, এটা বর্তমানেও একটা পরিবর্তনের মধ্যে আছে এবং এটা ভবিষ্যতেও পরিবর্তন হবে। এমন কোনো জিনিস কিছুর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না যেটা পরিবর্তনশীল না। এবং এটা হচ্ছে যে বস্তুর অস্তিত্বের একটা শর্ত। তো এটা হচ্ছে যে ডায়ালেকটিক্স। আমি একটু শর্টকাটে বলে যাচ্ছি, আমি যতটুকু বুঝি সেটা তার মধ্যে দিয়ে। ও একটা বিষয় আমি একটু ইগনোর করে গেছি, সেটা এখানে আমি আমার নোটেও আজকে লিখি নাই, কিন্তু এটা আমার একটা খুবই রিসেন্ট সময়ের উপলব্ধি। এই ডায়ালেকটিক্স ম্যাটেরিয়ালিজম নিয়ে একটা বেশ মোটা বই আছে 3 খণ্ডের, মরিস কমফোর্ট নামের একজন লোকের। এই বইটা বেশ দুর্দান্ত, মানে বিশেষ করে যারা একটু ডিটেইলস জানতে চায় তাদের জন্য অনেক ধরনের উপলব্ধির ক্ষেত্রে এটা সাহায্য করতে পারে। এবং আমি যখন একই সাথে বলতেছি যে বস্তু পরিবর্তনশীল এবং সেই পরিবর্তন হয়, তখন আমাকে এটাও স্বীকার করে নিতে হবে যে আমি কখনো কোনো বস্তুকে হয় ওয়ান নয় জিরো, এই দুইটা ক্যাটাগরির মধ্যে ফেলতে পারবো না। আমাকে সবসময় এটাকে দেখতে হবে যে সে একটা কন্টিনিউয়াস জার্নিতে আছে। তার আগের একটা প্রপার্টি ছিল, সেই প্রপার্টি যেমন আমাকে মাথায় রাখতে হবে, তার বর্তমান প্রপার্টি কি সেটাও আমাকে মাথায় রাখতে হবে, এবং আমাকে এটাও মাথায় রাখতে হবে যে ভবিষ্যতে সে এরকমই থাকবে না, সে চেঞ্জও হবে। তার মানে কখনোই আমি কোনো বস্তুকে ফিক্স করে দিতে পারবো না যে এটা হয় জিরো নয় ওয়ান, এর বাইরে আর কিছু হতে পারবো না। এটা একটা কন্টিনিউয়াস জার্নি ফ্রম ইটস ইনিশিয়াল পয়েন্ট টু ইটস নেভার এন্ডিং জার্নি আর কি, এর কোনো ফাইনাল পয়েন্ট নাই, মানে এখন আমাদের জানা মতে নাই। এই হচ্ছে যে দ্বন্দ্ব তত্ত্ব গেল। এইবার আসি বস্তুবাদে। বস্তুবাদ, আহ এটা বলতে গেলে আসলে প্রথম যেটা দিয়ে শুরু করতে হবে যে দর্শন জগৎ আহ সেই প্রাচীন কাল থেকেই দুইটা ভাগে, মোটা দাগে দুইটা ভাগে বিভক্ত ছিল। তো মোটা দাগে বলছি কারণ এর মধ্যে আরো অনেক ধরনের উপবিভাগ, সাব ডিভিশন সেগুলো আছে, কিন্তু মোটা দাগে দুই ভাগে বিভক্ত। তো আরেকটা হচ্ছে যে দর্শন জগতের খুবই প্রাচীন একটা প্রশ্ন, সেটা তো আছেই। সেই প্রাচীন প্রশ্ন হচ্ছে যে বস্তুর সাথে চিন্তার সম্পর্ক কি? মানে চিন্তা কোথা থেকে আসে? তো সেই প্রশ্নকে ঘিরেই এই দুই ভাগ। তো দুই ভাগের প্রথম ভাগ যদি আমি বলি, সেটা হচ্ছে যে ভাববাদী দর্শন, এবং ভাববাদী দর্শনের বিপরীত হচ্ছে বস্তুবাদী দর্শন। তো ভাববাদী দর্শন কি বলে? ভাববাদী দর্শন যেটা বলে যে আহ, বস্তুর ইন্ডিপেন্ডেন্ট, স্বতন্ত্র কোনো অস্তিত্ব নাই। মানে হচ্ছে যে আমার হাতে এই ফোনটা আছে, এটা আসলে এই ফোনটা আমার হাতে নাই, আমি ভাবতেছি এটা আমার হাতে আছে, তাই এটা আমার হাতে আছে। তার মানে আমার চিন্তা, মানে মানুষের চিন্তা, সেটাই হচ্ছে যে সেটার ইন্ডিপেন্ডেন্ট অস্তিত্ব আছে। আমি চিন্তা করি বলেই এটা আছে, আমি চিন্তা না করলে এটা থাকতো না। এইটা হচ্ছে যে শর্টকাটে ভাববাদী দর্শনের আহ এর বিপরীতে গিয়ে বস্তুবাদ যেটা বলতে চেষ্টা করে যে বস্তুর একটা স্বতন্ত্র স্বাধীন অস্তিত্ব আছে, রিগার্ডলেস অফ আমাদের চিন্তা। মানে আমি চিন্তা করি আর না করি, এই মোবাইলটা এখানে আসেই, আমি চিন্তা করি আর না করি আমার সামনে এই ল্যাপটপটা আসেই। আমি এমনটা না যে আমি চিন্তা করলাম এখানে নাই, তার মানে এটা এখানে নাই। তার মানে বস্তুর স্বতন্ত্র অস্তিত্ব আছে এবং আমাদের চিন্তা সেই বস্তুর অস্তিত্বের উপর নির্ভরশীল। এবং এটাকে আরো সহজ ভাষায় বলতে গেলে, মানে লেনিনের একটা খুব মজার কথা আছে। লেনিনের মজার কথাটা হচ্ছে এরকম: লেনিন ভাববাদকে ডিসক্রাইব করতে যায়, লেনিন বলছিল ভাববাদ হচ্ছে এরকম বলা যে লোকটার মাথা নাই কিন্তু সে চিন্তা করে। তার মানে একটা লোক, তার আমরা যদি ধরি যে মাথা নাই, মাথা নাই তার মানে তার মস্তিষ্ক নাই, ব্রেন নাই, কিন্তু সে চিন্তা করে। এইটা হচ্ছে যে ভাববাদের বলার মতো, কারণ আমরা আমাদের চিন্তা করার যে অর্গান, যে মস্তিষ্ক, সেই মস্তিষ্ক ইটসেলফ হচ্ছে একটা বস্তু।
তার মানে হচ্ছে যে এক্ষেত্রে আর সন্দেহের কোনো অবকাশ নাই যে বস্তুর থেকেই আসলে চিন্তার উৎপত্তি হয় এবং চিন্তার স্বতন্ত্র কোনো অস্তিত্ব নাই, সেটা বস্তুর উপরে নির্ভরশীল। এই হচ্ছে যে বস্তুবাদী দর্শন। এবং আহ বস্তুবাদী দর্শনের জনক ছিলেন বলা যায় ফুয়েরবাখকে। ফুয়েরবাখ এই তত্ত্বটা প্রথম প্রদান করেন। এখন আমি আসি মার্কসিস্ট ডায়ালেকটিক ম্যাটেরিয়ালিজম নিয়ে। এইখানে আমরা তো দেখলাম যে দ্বন্দ্ব তত্ত্ব এবং বস্তুবাদ। এখন মার্কসের জীবনে সেটা কিভাবে ডেভেলপ করছে এইটা বুঝতে পারলে একটা অনেক বড় আহ যেটাকে বলে যে একটা ভালো উপলব্ধি তৈরি করা সম্ভব। মার্কস যখন বন বিশ্ববিদ্যালয়ে যায় তখন সে হেগেলের দর্শন দ্বারা খুব প্রভাবিত ছিল এবং হেগেল সেই সময়ে তার দ্বন্দ্বতত্ত্ব নিয়ে দর্শন জগতে বেশ একটা আলোড়ন সৃষ্টি করে এবং যার প্রভাবে দর্শনের জগতে যারা ছিল, মার্কস যদিও নিজে আইনের শিক্ষার্থী ছিল তখন, কিন্তু দর্শন নিয়ে তার আগ্রহের আসলে সীমা ছিল না। তখন সে ইয়াং হেগেলিয়ানসদের যে সার্কেল, সেই সার্কেলে সে যুক্ত হয় এবং হেগেল তখন ওই সময়ে বিভিন্ন জায়গায় এরকম বিভিন্ন স্টাডি সার্কেল এবং তর্ক বিতর্ক সেগুলো আয়োজন করতো এবং সেখানে বিভিন্ন বিষয় নিয়ে তর্ক বিতর্ক হইতো সবকিছু নিয়ে। এবং মার্কসও সেই তর্ক বিতর্কের যে সার্কেল সেখানে ছিল এবং সেও হেগেলের তত্ত্বের একটা ইয়ে ছিল, কিন্তু হেগেলের দ্বন্দ্বত্বের একটা সিরিয়াস ব্যাকল্যাশ বা সিরিয়াস সীমাবদ্ধতা সেটা মার্কস বুঝতে পারে যখন সে ফয়েরবাখের দর্শনের সান্নিধ্যে আসে। তখন হেগেলের দ্বন্দ্বতত্ত্ব অনুযায়ী হেগেল এটা ঠিকই বলছে যে প্রত্যেকটা জিনিসের মধ্যে কন্ট্রাডিকশন আছে, কিন্তু একই সাথে সে আবার এটাও বলছে তার দ্বন্দ্বতত্ত্বের মধ্যেই যে আহ, আমাদের যা যা আমরা চিন্তা করি সবকিছু আসলে একটা মহাভাব বা গ্র্যান্ড একটা আইডিয়া। সেই গ্র্যান্ড আইডিয়া বা আমরা যেটাকে বলতে পারি অলৌকিক পরজাগতিক আইডিয়া, সেই আইডিয়ার প্রতিফলন হচ্ছে আমাদের বস্তু জগৎ। তার মানে আমাদের বস্তু জগৎ তার স্বতন্ত্র কোনো অস্তিত্ব নাই, কিন্তু এটা একটা মহাভাব বা সেটাকে সে নাম দিচ্ছে গ্র্যান্ড আইডিয়া। সেই গ্র্যান্ড আইডিয়ার রিফ্লেকশন হচ্ছে আমাদের বস্তু এই ইয়েতে। তো তখন মার্কস যখন ফুয়েরবাখের এই দর্শনের সান্নিধ্যে আসলো তখন সে দেখলো যে হেগেলের দ্বন্দ্বতত্ত্বের একটা বড় সীমাবদ্ধতা ছিল যে সে সেই দ্বন্দ্বতত্ত্ব ছিল ভাববাদী দ্বন্দ্বতত্ত্ব। মানে সে বস্তুর স্বতন্ত্র অস্তিত্ব সেটাকে স্বীকার করতো না আর কি। তখন সে ফুয়েরবাখের দর্শনের সাথে হেগেলের দর্শনের যে কম্পারিজন সেটা করে এবং করার পরে হেগেলের দর্শনের ভাববাদী যে অংশ সেটুকু বাদ দেয় এবং সেটাকে সে ফুয়েরবাখের দর্শনের সাথে কম্বাইন করে। ঠিক একইভাবে সে ফুয়েরবাখের দর্শনে গিয়েও সে দেখলো যে ফুয়েরবাখ নিজে এটাই ঠিকই বলতেছে যে আহ বস্তুর স্বতন্ত্র অস্তিত্ব আছে, কিন্তু আবার সে আহ একই সাথেও একটা গ্র্যান্ড আইডিয়া, সেই আইডিয়ার কথা স্বীকার করে নিচ্ছে। তার মানে তখন দেখা যাচ্ছে যে ফeuerbach নিজের দর্শনকে নিজেই কন্ট্রাডিক্ট করতেছে। সে একই সাথে বলতেছে যে বস্তুর বাইরে কোনো অস্তিত্ব নাই কিছুর, বস্তু জগতের বাইরে, কিন্তু একই সাথে সে আবার একটা গ্র্যান্ড আইডিয়ার কথাও নিয়ে আসতেছে। এই দুইটার দর্শনের যে সীমাবদ্ধতা সেগুলা কাটায়ে মার্কস তার ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম সেটাকে ইস্টাবলিশ করার যে জার্নি, সেই জার্নিটা শুরু করে। আমরা দেখবো যে এই জার্নি সবসময় একই রকম ছিল না। এখান থেকে তার জার্নিটা শুরু হয়েছে এবং তার জীবনের বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে সে আরো নতুন নতুন উপলব্ধি অর্জন করছে এবং সেই উপলব্ধি অর্জন করার মধ্য দিয়ে তার এই যে ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজমের থিওরি সেটা পূর্ণতা পেয়েছে এবং পরবর্তীতে এটাকে ব্যবহার করেই সে ইকোনমিক ইকোনমিক বলতেছে না, এখানে একটা টার্ম আছে হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম, যেটাকে বলা যায় যে ঐতিহাসিক বস্তুবাদ কিংবা বলা যায় ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা। সেই ওই ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজমকে ব্যবহার করি পরবর্তীতে মার্কস সেটাকে সোশ্যাল সায়েন্সে অ্যাপ্লাই করে। তো আহ এই হচ্ছে যে আহ বস্তুবাদ এবং দ্বন্দ্বতত্ত্ব সেটা গেল। এবং এক্ষেত্রে একটা মজার উদাহরণ দেওয়া যায় বস্তুবাদকে ইয়ে বস্তুবাদকে এস্টাবলিশ করার ক্ষেত্রে। বস্তুবাদকে এস্টাবলিশ করার ক্ষেত্রে একটা মজার উদাহরণ হচ্ছে যে আমরা আমরা যদি দেখি, আমরা চিন্তা করি, যদি এমন কিছুকে আমরা কখনো চিন্তা করতে পারবো যেটা আমরা কখনো কোথাও দেখি নাই। যেমন যদি আমরা বিভিন্ন সিনেমা টিনেমায় আমরা এলিয়েন গুলো দেখি, যে এলিয়েন গুলো বানায় সেগুলো তো মানুষের কল্পনাই, কিন্তু তারপরেও দেখা যায় যে সেই কল্পনাগুলোর সাথেও কিন্তু আমাদের চোখে দেখা, আমাদের অভিজ্ঞতায় থাকা কোনো জিনিসের থেকেই সেই কল্পনাগুলো আসতেছে। তার মানে এমন কোনো জিনিস আমরা কল্পনা কখনো করতে পারবো না যেটার সাথে আমাদের কখনো কোনো
আহ আমাদের সেন্স গুলোর কখনো কোনো পরিচয় ঘটেনি। কিন্তু আবার মানুষের এটা স্বপ্ন নেই তো, হ্যাঁ মানুষের স্বপ্ন দেখার মতো। স্বপ্ন যেমন নতুন কিছু দেখেন, আগে যা দেখেছিল তারই একটা হ্যাঁ সে। সেটাই স্বপ্ন দেখার মতো আর কি। মানে মানুষ স্বপ্নেও এমন কিছু দেখতে পারবে না যেটার সাথে সে কখনো পরিচিত না, তার সেন্স গুলো এটার সাথে পরিচিত না। মানে মানুষের সেন্স তো আসলে বস্তু জগতের সাথে মানুষের রিলেশন বিল্ড আপ করার উপায় একমাত্র। মানুষ এই সেন্সের মধ্যে দিয়েই বস্তু জগৎ, এর থেকে বিভিন্ন ধরনের যে ফাইভ সেন্স আছে এই সেন্সের মধ্যে দিয়েই সে বস্তু জগৎকে উপলব্ধি করে। তো আবার একই সাথে এটাও ঠিক যে আমাদের উপলব্ধিতে নাই এরকম বহু জিনিস এই মহাবিশ্বে আছে। যেমন আমরা এখন নতুন নতুন গ্রহ খুঁজে পাই, নতুন নতুন উপগ্রহ খুঁজে পাই। তার মানে কি এগুলো খুঁজে পাওয়ার আগে কি এগুলোর অস্তিত্ব ছিল না? ব্যাপারটা তো এরকম না, এগুলোর অস্তিত্ব সবসময় ছিল। জাস্ট আমরা আমাদের আমাদের ক্যাপাবিলিটি বাড়তেছে বলে আমরা এখন এগুলো খুঁজে পাচ্ছি। তার মানে এটাই বোঝায় যে বস্তুর স্বতন্ত্র অস্তিত্ব আছে এবং সেই অস্তিত্বের মধ্য দিয়েই আমরা আমাদের যে চিন্তা সেটা প্রডিউস হয়। এই হচ্ছে যে দ্বন্দ্বমূলক বস্তুবাদ। এইবার আসি ঐতিহাসিক বস্তুবাদ বা হিস্ট্রিক্যাল ম্যাটেরিয়ালিজম। এটাকে ঐতিহাসিক বস্তুবাদ বললে একটু ভুল মেসেজ যেতে পারে। এটাকে বলা যায় ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা বা ম্যাটেরিয়ালিস্ট কনসেপ্ট অফ হিস্ট্রি। তো আমরা প্রথমে বলে নিছি যে এই মহাবিশ্বের এমন কিছু নাই যেটা পরিবর্তনশীল না, এবং এই পরিবর্তনটা শুধুমাত্র আহ সংখ্যার পরিবর্তন না, সেটা মাঝে মধ্যে গুণেরও পরিবর্তন ঘটায়। তো এই একই কনসেপ্ট যদি আমি আমাদের সোসাইটি বা আমাদের সমাজ ব্যবস্থাতে আমি যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা কি দাঁড়াই? আমরা দেখি যে তাহলে এই সমাজটাকেও আমরা বলতে পারি যে এই সমাজও পরিবর্তনশীল। এই সমাজ একসময় এরকম ছিল না এবং ভবিষ্যতে এরকম থাকবে না। এটা হচ্ছে যে প্রথম কথা। তার মানে আমাকে এটাও স্বীকার করে নিতে হবে যে এই সোসাইটিরও সেটা চেঞ্জ ঘটতেছে, এবং পরবর্তীতে এটাও স্বীকার করতে হবে যে এই চেঞ্জ ঘটতেছে, যেটা এই চেঞ্জ ঘটা মানে শুধুমাত্র আহ একটা সময় 100 জন শিক্ষিত ছিল, এখন 10,000 শিক্ষিত। একটা সময় 100 জনের আয় ছিল 20,000 টাকা, এখন 1,000 জনের আয় 20,000 টাকা। এগুলো তো শুধুমাত্র পরিবর্তন, এই সংখ্যাগত পরিবর্তন। কিন্তু ব্যাপারটা শুধুমাত্র সংখ্যাগত পরিবর্তন না, সমাজের বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে। যেমন আমরা যদি সমাজের বিবর্তন যতটুকু আমাদের জানা আছে সেই বিবর্তনের দিকে আমরা যদি লক্ষ্য করি, যে একটা সময় ছিল আদিম যূথবদ্ধ সমাজ। মানে তখন আদিম যূথবদ্ধ সমাজে মানুষ হচ্ছে প্রধানত শিকার করত এবং টুকটাক কৃষিকাজ শুরু হয় এবং পশুপালন শুরু হয়। তখন সমাজ ব্যবস্থা ছিল কিরকম? সমাজ ব্যবস্থার যদি আমি ক্যালকুলেট করতে চাই তাহলে আমাকে কয়েকটা জিনিস এটার প্যারামিটার হিসেবে সেট করতে হবে। একটা হচ্ছে যে তখন উৎপাদন ব্যবস্থা কি ছিল, উৎপাদনের ব্যবস্থা এবং উৎপাদনের আহ হাল হাতিয়ার, এটাকে হাল হাতিয়ার বলা যায় বা টেকনোলজি বলা যায়। 2 নাম্বার হচ্ছে যে ডিস্ট্রিবিউশন বা বিলি বন্টন কিভাবে হতো। এই প্রধানত এই দুইটাই আসলে সমাজের বৈশিষ্ট্য। তাহলে আমরা যদি আদিম যুদ্ধবদ্ধ সমাজে যাই, যে আদিম যুদ্ধবদ্ধ সমাজে আহ আহ, ইয়ার মানে উৎপাদন ব্যবস্থা ছিল কি? কৃষিকাজ, শিকার মানে সংগ্রহ সংগ্রহ করা হতো। আর ডিস্ট্রিবিউশন ছিল কি সিস্টেম? সেটা হচ্ছে যে এই গোত্রের মধ্যে থাকতো, মানে যেহেতু তারা যূথবদ্ধ ভাবে থাকতো, তো ওই একটা গোত্রের বা একটা ট্রাইবের মধ্যে তারা যতটুকু সম্পদ আহরণ করতে পারতো সেগুলো ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হতো, রিগার্ডলেস অফ দেয়ার জেন্ডার অর দেয়ার সোশ্যাল স্ট্যাটাস। এই সবকিছু মানে তখন আসলে সমাজে মানুষের মধ্যে কোনো শ্রেণী বিভাগ ছিল না। তার মানে সেই জন্য এটাকে বলা হয় আদিম যূথবদ্ধ সমাজ বা আদিম সাম্যবাদ অনেকে বলে। মানে যেহেতু ভাই শ্রেণী বিভাগ ছিল না, মানে এটা আমরা কিভাবে বুঝবো যে শ্রেণী বিভাগ ছিল না? শ্রেণী বিভাগ বলতে আমি যেটা বলতেছি যে শ্রেণী বিভাগের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে উৎপাদন ব্যবস্থায় এমনটা ছিল না যে কেউ মালিক ছিল এবং বাকিরা মানে ওখানে সবাইকে আসলে শিকারই করতে হতো। শিকারের বাইরে কিংবা পশু কৃষিকাজের বাইরে কারোর আলাদা কোনো স্ট্যাটাস ধারণ করার উপায় তখন ছিল না। এটা হচ্ছে একদম প্রিমিটিভ সময়। পরে যেটা আসছে সেটা পরের আলাপে আসতেছি। প্রিমিটিভ সময়ে যেহেতু সম্পদের একটা স্কারসিটি ছিল, মানে সব সময় তাদের হয়তো এমনও হয়েছে যে তাদের খাবারের অপেক্ষা করতে হয়েছে অনেক সময়। তো সেই সময় তাদের এই লাক্সারিটা ছিল না যে কিছু মানুষ বসে বসে খাবে আর কিছু মানুষ থাকবে। সেই কনসেপ্টটাও তখন সমাজে আবির্ভূত হয়নি।
এটা হচ্ছে রিটেন হিস্ট্রি যতটুকু আমাদেরকে অ্যালাউ করে ততটুকুর মধ্যে বলা যায়। তো এইভাবে চলতে চলতে একটা সময় গিয়ে মানুষ সার্টেন কিছু টেকনোলজি ডেভেলপ করতে থাকলো। টেকনোলজি বলতে আমি বোঝাচ্ছি যে কিছু অস্ত্র, ওয়েপন। প্রথম দিকে তো তারা এই ক্ষেত্রে একটা মজার ব্যাপার হচ্ছে আগুনের আবিষ্কারটা কিন্তু সমাজকে একটা বহু দূর আগায় দেয়। এবং বলা যায় যে যদি আমরা মানব সভ্যতার ইতিহাসকে 100 দিনের মধ্যে ভাগ করি, তাহলে 90 দিনের মাথায় যায় মানুষ আগুন আবিষ্কার করে, এবং এই বাকি যে আমরা ডেভেলপমেন্ট যা দেখতেছি সেগুলো বা এই 10 দিনের মধ্যে হয়েছে, যদি আমি 100 দিনের এটাকে কন্ট্রাক্ট করে আনি। যাই হোক, তো আগুন আবিষ্কারের মধ্যে দিয়ে তাদের যেটা হলো যে পাথরের অস্ত্র থেকে আস্তে আস্তে তারা এই ইয়ার দিকে মানে পাথরের ধারালো অস্ত্র সেগুলোর ডেভেলপমেন্ট ঘটলো, এবং সেগুলোর ডেভেলপমেন্ট আস্তে আস্তে আরো সামনে ডেভেলপমেন্ট ঘটাইলো। এবং ডেভেলপমেন্ট যেহেতু ঘটাইলো, তার মানে আগে শিকার করা যতটা কঠিন ছিল, এখন শিকার করা আরো সহজ হয়ে গেল। এবং শিকার করা সহজ হয়ে গেল, এবং একই সাথে কৃষিকাজের ডেভেলপমেন্ট শুরু হলো। এবং কৃষিকাজের ডেভেলপমেন্ট হওয়ার ফলে যেটা হইলো, একই সাথে কৃষিকাজ এবং শিকারের যে উন্নতি, এই দুটার ফলে দেখা গেল একটা সময় তাদের বেয়ারলি জাস্ট জীবনযাপন করতেই খুব বেগ পাইতে হতো। এখন দেখা যাচ্ছে যে একটা গোত্র তারা নিজেরা আহ খেয়ে দিয়েও একটা বড় অংশের সম্পদ উদ্বৃত্ত থাকতেছে। এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, যে উদ্বৃত্ত সম্পদ। এই পয়েন্টটা মার্কসিস্ট থিওরির জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা পরবর্তীতে দেখবো যে মার্কসের থিওরি আছে, থিওরি অফ সারপ্লাস ভ্যালু। এইখান থেকে এটার সূচনাটা হয়, যে এই যে উদ্বৃত্তটা হইলো, তার মানে একটা সমাজে কিছু অংশ তারা কনজিউম করার পরেও একটা অংশ জমে থাকা শুরু করলো। এবং যখন এই উদ্বৃত্ত সম্পদটা তৈরি হইলো, সেই সময় থেকেই শুরু হইলো ধীরে ধীরে এই উদ্বৃত্ত সম্পদ, সেটার মালিকানা কার কাছে যাবে। সেই উদ্বৃত্ত সম্পদের মালিকানা কি সমাজের সবাইকে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে, নাকি হচ্ছে যে এটা একটা সার্টেইন মানুষের আহ ইয়াতে সেটা গচ্ছিত থাকবে। এবং এইখানেই তখন যে মানে আমরা একটু যদি ইতিহাস দেখি, যে একটা সময় গোত্রের মানে ট্রাইবের যে চিফ প্রধান, সেটা নির্ধারিত হইতো বেসিক্যালি হচ্ছে যে তার শিকার করার অ্যাবিলিটি, তার চিন্তা করার অ্যাবিলিটি, সিদ্ধান্ত নেওয়ার অ্যাবিলিটি, সেগুলোর মধ্যে দিয়ে। তো আস্তে আস্তে দেখা গেল যে এই ট্রাইবের যে চিফরা আছে, এই উদ্বৃত্ত সম্পদ সেটা এই ট্রাইবের চিফদের কাছে সেটা গচ্ছিত হতে থাকলো। এবং একই সাথে দেখা যাচ্ছে যে একটা জায়গায় একটা ট্রাইবের কাছে উদ্বৃত্ত সম্পদ আছে, কিন্তু আরেকটা ট্রাইব তাদের কাছে উদ্বৃত্ত সম্পদ নাই। তখন তারা দেখলো যে শিকার করা যেহেতু তুলনামূলক বেশ চ্যালেঞ্জিং একটা ব্যাপার, সেক্ষেত্রে তখন তারা এই ট্রাইবে তখন একটা কনফ্লিক্ট সেটা বাধে, এবং এই কনফ্লিক্ট বাধার পরপরই দেখা যায় যে এই উদ্বৃত্ত সম্পদ কোন ট্রাইবের কাছে যাবে। এইখানে কিন্তু একটা সোশ্যাল চেঞ্জ ঘটতেছে। চেঞ্জটা কি? সেটা হচ্ছে যখনই আমার উদ্বৃত্ত সম্পদটা উদ্ভব হইলো, তার পরপরই এই যুদ্ধগুলা বাড়তে থাকলো, এবং এই যুদ্ধের ফলে একদিকে যেমন এই উদ্বৃত্ত সম্পদ সেটা এক ট্রাইব থেকে আরেক ট্রাইবে যাওয়া শুরু করলো, একই সাথে পরাজিত ট্রাইবের যে মানুষগুলো আছে তাদেরকে দাস হিসেবে ব্যবহার করা শুরু করলো মানে বিজয়ী ট্রাইবের যারা চিফ ছিল তারা। এই ক্ষেত্রে প্রথম শ্রেণী বিভাজনটা আসে। শ্রেণী বিভাজন হচ্ছে যে কি, দাস এবং দাসের মালিক। দাসরা হচ্ছে যে এই ট্রাইব চিফদের হয়ে সব কাজ করে দিবে, এবং ট্রাইব চিফ তার কাজ হচ্ছে যে দাসদেরকে মেনটেন করা। এই ক্ষেত্রে আমাদের আদিম সাম্যবাদের বা আদিম যুথবদ্ধ সমাজ থেকে ট্রানজিশন ঘটলো হচ্ছে দাস ব্যবস্থায়। তার মানে সমাজের একটা সার্টেন ক্যারেক্টারিস্টিক্স কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সেটা কি? সেটা হচ্ছে যে আমরা যেটা বলছিলাম যে উৎপাদন পদ্ধতি তখন কি হইলো, যে দাস দিয়ে কৃষিকাজ করাবে, শিকার করাবে, এবং হচ্ছে যে ডিস্ট্রিবিউশন আসলো যে ডিস্ট্রিবিউশন তখন আর সোশ্যালি সবার মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে না। যেহেতু তারা দাস, যেহেতু তারা যুদ্ধে হেরে গেছে, যেহেতু তারা দাস, সেহেতু তাদের ফ্রিডম বলতে কিছু থাকবে না। তাদের আসলে জাস্ট বেয়ারলি বেঁচে থাকার মতো কিছু একটা অংশ দিয়ে বাকি বড় অংশটাই চলে যাবে দাস মালিকদের ঘরে। তার মানে ডিস্ট্রিবিউশনের চেঞ্জ আসলো, প্রোডাকশন সিস্টেমের চেঞ্জ আসলো, এবং প্রোডাকশন রিলেশন
সেটার চেঞ্জ আসলো কি, যে প্রোডাকশন রিলেশন আগে ছিল যে শিকারী, সবাই শিকারী, তারা শিকার করতো। এই ক্ষেত্রে প্রোডাকশন রিলেশনের চেঞ্জ আসলো যে এখন দাস যারা তারা উৎপাদন করবে এবং দাস মালিক যারা তাদের কাছে সেটা সম্পত্তি ভোগ হবে, সম্পত্তি জমা হবে, তার বদলে দাসরা বেয়ারলি বেঁচে থাকা পর্যন্ত কিছু জিনিস পাবে। এবং এরপরে আমরা একটু খেয়াল করি যে যেটা এই আমরা মার্কসিস্ট থিওরি সেটা আগে বললাম, যে যে কোনো চেঞ্জের পেছনেই মূল কারণ কিন্তু তার ওই জিনিসটার মধ্যেই সীমা নিহিত। তার মানে এই যে এই যাকে বলে আদিম যুথবদ্ধ সমাজ থেকে দাস ব্যবস্থায় আসলো, এই যে চেঞ্জটা হইলো, এই চেঞ্জটার কারণটা কিন্তু ওই আদিম যুথবদ্ধ সমাজের মধ্যেই আমরা যখন দেখব যে উদ্বৃত্ত সম্পদ উৎপাদন হইলো, তখনই এটা লিড করলো হচ্ছে যে দাস ব্যবস্থার মধ্যে। এটাকে আরো ভালোভাবে বোঝা যায় যদি আমরা মানে এটা অনেক ক্ষেত্রে কনফিউজিং শোনা যেতে পারে যে সম্পূর্ণ নতুন জিনিসের উদ্ভব হয়, এটা কিভাবে সম্ভব, সব জিনিস তো একই। তাহলে এক জিনিস থেকে আরেক জিনিস যখন পরিবর্তন হবে তখন সম্পূর্ণ নতুন জিনিস কিভাবে উদ্ভাবন হবে, এটা বুঝতে গেলে আমাদেরকে একটু যদি বুঝতে চাই, তাহলে প্রথমত হচ্ছে যে সম্পূর্ণ নতুন জিনিস মানে এমন জিনিস যে জিনিসের বৈশিষ্ট্য এর আগে কখনো আমরা আমরা দেখতে পারিনি। যেমন আমি যদি বলি মানুষের মানে জড় থেকে জীবের বিবর্তন। মানে একটা সময় তো এই পৃথিবী যখন ফর্ম হয় তখন এটা খুব হট এবং গ্যাসিয়াস ছিল, সেটা চেঞ্জ হলো, তখন এখানে কোনো লাইফ ছিল না, যা ছিল সবই হচ্ছে মিনারেল, কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন ইত্যাদি এরকম ছিল। কিন্তু এখানে যে জীব, জীবের অস্তিত্ব, জীবের উদ্ভব উদ্ভব হইলো, সেটা কিন্তু আসলে কোনো এক্সটার্নাল এলিয়েন কোনো বিষয় ছিল না। এই পৃথিবীর ম্যাটেরিয়াল গুলো থেকেই কিন্তু সর্বপ্রথম জীবের সৃষ্টি হয়। তার মানে অবশ্যই এখানে জড় থেকে জীবের একটা উত্তরণ ঘটছে। এবং জড় জড় যে ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলোই কোন একটা সার্টেন কন্ডিশনে, কোন একটা সার্টেন স্টেজে গিয়ে এমন কিছু প্রপার্টি প্রদর্শন করা শুরু করলো যেটাকে আমরা আজকে জীব বলে এটাকে আমরা আইডেন্টিফাই করতেছি। ঠিক একইভাবে এই সমাজে যে চেঞ্জটা ঘটলো, সেই চেঞ্জটাও এমন একটা জিনিসের কারণে ঘটছে যেটা আগের সমাজের মধ্যেই ছিল। তো যাই হোক, এইটার আরো যদি আমি ডিসক্রাইব করি যে দাস সমাজ ব্যবস্থা থেকে তারপরে গেল সামন্ত সমাজ ব্যবস্থা, সেটার একটা হিস্টোরিক্যাল কন্ডিশন আছে। আমরা দেখছি যে তো এবং সামন্ত ব্যবস্থা থেকে পরবর্তীতে আসলে পুঁজিবাদী ব্যবস্থা। তো আমি এই ডিটেইল আলাপে আর নাই যে কিভাবে সামন্ত ব্যবস্থা থেকে পুঁজিবাদী আসলো কিংবা দাস ব্যবস্থা থেকে সামন্ততন্ত্র আসলো। আহ কিন্তু তাহলে যদি আমরা এটা স্বীকার করে নিই যে সোশ্যাল চেঞ্জ সেটাও সমাজের মধ্যেই আছে, তাহলে আমাদেরকে আবার ফিরে যেতে হবে ডায়ালেকটিক্স এর একটা বৈশিষ্ট্যে, যে যে কোনো জিনিস চেঞ্জ ঘটে কারণ সেই জিনিসের মধ্যেই একাধিক ফোর্সেস এর কনফ্লিক্ট আছে, সেই কনফ্লিক্টই একটা জিনিসকে চেঞ্জ করে। সেক্ষেত্রে এই সমাজের মধ্যেও কনফ্লিক্টটা কি সেটা ধরতে হবে। যে কোনো মানে যেটা বললাম যে কোনো জিনিসই সেটা হয় জিরো অথবা ওয়ান না, আইদার জিরো নর অর ওয়ান এরকমটা না। তার মানে এটার মধ্যে সবসময় একটা জিরো হবে না ওয়ান হবে সেটার একটা কনফ্লিক্ট আছে। সেটা যেন মাঝে মধ্যে জিরোর বৈশিষ্ট্য প্রকট হয়ে ওঠে, তখন আমরা এটাকে জিরো বলে আইডেন্টিফাই করি। মাঝে মধ্যে এটার ওয়ান বৈশিষ্ট্য প্রকট হয়ে ওঠে, তখন আমরা এটাকে ওয়ান বলে আইডেন্টিফাই করি। ঠিক একইভাবে এই সমাজের যে পরিবর্তনটা ঘটে, সেই পরিবর্তনটাও ঘটে এই কনফ্লিক্টের কারণে। কনফ্লিক্টটা কি এটা বর্ণনা করতে গেলে আসে যে যখন আমরা দেখলাম যে আহ, একদম সিম্পল উদাহরণ দিয়েই বলি যে আদিম যুথবদ্ধ সমাজে যখন আহ এই উদ্বৃত্ত সম্পদ তৈরি হইলো, তার মানে উদ্বৃত্ত সম্পদ তৈরি হওয়ার সাথে সাথেই কিন্তু একটা কনফ্লিক্ট সেটা বাঁধলো ট্রাইবাল চিফ এবং ট্রাইবের মধ্যে। ঠিক একইভাবে আমরা যখন যদি সামন্ত ব্যবস্থা ধরি, সামন্ত ব্যবস্থার ক্ষেত্রে এই চেঞ্জটা কিন্তু আসছিল। আমরা যদি যেমন আদিম সাম্য ব্যবস্থা থেকে দাস ব্যবস্থায় উত্তরণ হইলো হচ্ছে ইয়ার কারণে, উদ্বৃত্ত সম্পদ এর উদ্ভবের কারণে। ঠিক একইভাবে সামন্ত ব্যবস্থা যে চলতেছিল যখন কৃষি ব্যবস্থা চলতেছিল আর কি, সেই ক্ষেত্রে ছিল ভূমিদাস এবং জোতদার বা জমিদার। সেই ব্যবস্থা চলতে চলতে একটা সময় আমরা দেখলাম যে বাষ্প ইঞ্জিনের আবিষ্কার হলো। বাষ্প ইঞ্জিনের আবিষ্কার হওয়ার পরে বিভিন্ন ধরনের টেকনোলজি আবিষ্কার হইলো এবং একই সাথে যোগাযোগ ব্যবস্থার একটা ব্যাপক পরিবর্তন ঘটলো।
এই পরিবর্তনটা কিন্তু পরবর্তীতে আমরা দেখবো যে শিল্প বিপ্লবের ক্ষেত্রে একটা বড় প্রভাব হিসেবে কাজ করছে। এবং শিল্প বিপ্লব হওয়ার ফলে যেটা দেখা গেল যে পুরাতন যে প্রোডাকশন রিলেশন বলতে আমি বুঝছি উৎপাদন সম্পর্ক, উৎপাদন করতে গিয়ে মানুষে মানুষের যে সম্পর্ক তৈরি হয়, সেটা ছিল ওই সময় সামন্ত অবস্থায় ছিল ভূমিদাস বা কৃষক, আর এই পাশে ছিল জমিদার। তো যখনই আমার সোসাইটিতে এই এই চেঞ্জটা আসে, টেকনোলজিক্যাল চেঞ্জ আসে, তখন দেখা যাচ্ছে যে এই চেঞ্জটাকে অ্যাকোমোডেট করার মতো ক্যাপাবিলিটি আমার পুরাতন যে প্রোডাকশন রিলেশন সেটার আর থাকতেছে না। তখন যা দেখা যাচ্ছে যে কৃষকরা তারা বিভিন্ন জায়গায় জমিদারদের সাথে তাদের একটা কনফ্লিক্ট বাড়তেছে, এবং এই কনফ্লিক্ট বাধার ফলেই ভবিষ্যতে যা দেখা যায় কৃষকরা তখন জমি থেকে মুক্ত হইতে চায় এবং বড় বড় কারখানায় যুক্ত হতে চায়। কিন্তু কারখানায় যুক্ত হতে পারবে না যদি না এই জমিদারদের সাথে তাদের বাদ বন্ধনের একটা ছেদ ঘটে। তখন আমরা দেখবো যে ওই সময় বিভিন্ন জায়গায় কৃষকদের বিভিন্ন বিদ্রোহ সেগুলো সংগঠিত হচ্ছে। এবং সে সময় আমরা দেখবো যে প্যারিসের যে ফরাসি বিপ্লব, সেই বিপ্লব সংগঠিত হয়, এবং একই সাথে সেই সময় এই বিপ্লবের মধ্য দিয়ে আবার একটা সোশ্যাল চেঞ্জ সেটা আসে। সেই সোশ্যাল চেঞ্জের মধ্য দিয়ে আবার নতুন দুই শ্রেণীর উদ্ভব হয়। এক শ্রেণী হচ্ছে শ্রমিক, আর এক শ্রেণী হচ্ছে যে শ্রমিক বলতে যারা কলকারখানায় শ্রম দিবে, আর আরেক শ্রেণী হচ্ছে যে যারা কলকারখানার মালিক। এবং ঠিক একইভাবে এই সোসাইটি বর্তমানে চলতেছে। এই সোসাইটির বয়স হইছে ধরা যাক কত 150 থেকে 200 বছর এরকম। তো এই সোসাইটিও আবার সামনে চেঞ্জ হবে। সেই চেঞ্জটা কিভাবে হবে, কি কারণে হবে, সেইটা ডিটারমিন করার ফিলোসফি হচ্ছে দ্বন্দ্বমূলক বস্তুবাদ। মোটামুটি আমার আলাপ শেষ। এর প্রেক্ষিতে কারোর যদি কোনো প্রশ্ন থাকে এখন প্রশ্ন করতে পারে আর কি। যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে, না বোঝা থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। ভাই সাহেব, আমার নাম রুনু। আমি সবুজদের বড় ভাই। আমি 31 বছর ছিলাম আর কি এদের সাথে দেখি। আমি একটা জিনিস, মানে আমার এই প্রশ্নটা অনেক দিনের, একটু খুব ভালো উত্তর পাইনি। ধরো যে তোমার মানে সমাজের ভেতরের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের ক্রমপ্রকাশটাই হচ্ছে, মানে বিকাশের পর্যায়গুলোই তো হচ্ছে ধরো আদিম সাম্যবাদী সমাজ থেকে সামন্ত সমাজ থেকে পুঁজিবাদী সমাজ, তারপরে সমাজতন্ত্র, এবং সর্বশেষ হচ্ছে তোমার সাম্যবাদ, তাই তো? মানে মার্কসিস্ট থিওরি যেটা বলে, এবং এইটা হচ্ছে দ্বন্দ্বের বিকাশের শর্তেই এই ঘটনাটা ঘটবে। এখন প্রশ্ন হচ্ছে, সাম্যবাদী সমাজেও যে তাহলে কি দ্বন্দ্বটা শেষ হয়ে যাবে? মানে যদি মার্কসের থিওরি অনুযায়ী মানে বিকাশ করতে করতে সর্বশেষ সাম্যবাদী সমাজ, মার্কস তো সাম্যবাদী সমাজের পরে আর কোনো সমাজের ব্যাখ্যা দেয়নি। তাহলে সেইখানে যদি বিকাশটা শেষ হয়ে যায়, তাহলে মার্কস প্রথমে যে তথ্যটা দিল সমাজের মধ্যে একটা দ্বন্দ্ব থাকবে, এবং দ্বন্দ্বের বিকাশের শর্তই হচ্ছে পরবর্তী সমাজে যাওয়া। তাহলে সাম্যবাদী সমাজে গিয়ে তাহলে সেই দ্বন্দ্বটার কি হবে? সেই বিকাশটা কি সেখানে থেমে যাবে? খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। এটা আমারও প্রথম দিকে ছিল, এবং আমি অনেকেই দেখছি যে এই প্রশ্ন নিয়ে তাদের একটা কনফিউশন থাকে যে যদি মানে দ্বন্দ্বের যেহেতু বিকাশের কারণ, তাহলে কি সাম্যবাদী সমাজে দ্বন্দ্ব থাকবে না, তাহলে কি সেটার কোনো চেঞ্জ হবে না? হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এটার আমি যেভাবে বুঝি সেটা হচ্ছে যে দ্বন্দ্ব হচ্ছে যে কনফ্লিক্টের ধরনের পরিবর্তন হয়। যেমন আমি যদি ধরি যে আদিম প্রিমিটিভ যে যুথবদ্ধ সমাজ ছিল, সেই সমাজের প্রধান দ্বন্দ্বটা ছিল আসলে মানুষ বনাম প্রকৃতি। মানুষ বনাম প্রকৃতি, সেই দ্বন্দ্বের কারণে এটা ডেভেলপ করে হচ্ছে যে এই ইয়াতে আসে, এই দাস ব্যবস্থার সমাজে আসে। ঠিক একইভাবে যখন এই আমরা যদি এক কথায় বলতে যাই যে এই এখনকার সমাজের যে প্রধান দ্বন্দ্ব, সেই প্রধান দ্বন্দ্ব হচ্ছে এটা একটু ইকোনমিক দিকে যাবে। থিওরিটিক্যাল ইকোনমিক্স যদি আমি খুব ভালো পারি না, শুধু টার্মিনোলজি দিয়ে আমি বলতে চাচ্ছি যে এই বর্তমান যে ক্লাস ডিভাইডেড সোসাইটি, সেই ক্লাস ডিভাইডেড সোসাইটির প্রধান দ্বন্দ্ব হচ্ছে উৎপাদন সম্পর্কের সাথে উৎপাদন শক্তির দ্বন্দ্ব। আমি যেটা বললাম যে উৎপাদন শক্তি কি, এই সময়কার টেকনোলজি, এই টেকনোলজি সেগুলোর একটা বিকাশ ঘটে। কিন্তু এই টেকনোলজির বিকাশ ঘটার সাথে সাথে যদি আমার প্রোডাকশন উৎপাদন সম্পর্কের পরিবর্তনটা না ঘটে, তখন কিন্তু সোসাইটি রান করতে পারে না।
তার মানে দেখা যাচ্ছে এখানে কনফ্লিক্টটা বাড়তেছে উৎপাদন পদ্ধতির সাথে উৎপাদন শক্তি, মানে উৎপাদন যে শক্তি হয় সেটা। তার মানে উৎপাদন শক্তি ডেভেলপ করে চলে যাচ্ছে আগে, কিন্তু উৎপাদন সম্পর্ক সেটাকে পিছনে টানা ধরে রাখা হচ্ছে। এই যে কনফ্লিক্ট, এই কনফ্লিক্টের কারণে এই সমাজ পুরোপুরি ভেঙে পড়বে এবং পরবর্তী সমাজে যাবে। ঠিক একইভাবে যখন আমরা সাম্যবাদী সমাজে যাব, তখন এই যে উৎপাদন শক্তি এবং উৎপাদন সম্পর্কের দ্বন্দ্ব, তখন কনফ্লিক্টটা এই রূপটা আর থাকবে না। তখন কারণ যেহেতু সাম্যবাদ সমাজে আমরা বলতেছি যে প্রিমিটিভ, যেমন আদিম যুদ্ধবদ্ধ সমাজের মূল কারণ ছিল হচ্ছে যে সম্পদের সীমাবদ্ধতা। কিন্তু সাম্যবাদী সমাজে যে আমাদের সম্পদের প্রাচুর্যতা থাকবে এবং সেটা একটা ওয়েল ডিস্ট্রিবিউশন হবে, যার ফলে তখন প্রোডাকশন রিলেশন এবং প্রোডাকশন ফোর্স, উৎপাদন শক্তি এবং উৎপাদন সম্পর্ক, এই কনফ্লিক্টটা তখন নিরসন হয়ে যাবে। তখন আসলে অন্য ধরনের কনফ্লিক্ট সেটা তৈরি হবে। কিন্তু কনফ্লিক্ট থাকবে না এরকমটা কখনোই হবে না। কনফ্লিক্টের রূপ পরিবর্তন হতে পারে। একটা কনফ্লিক্ট সেটা বিলোপ পেয়ে সেটা নতুন ধরনের কনফ্লিক্টের জন্ম দিতে পারে এবং সেটাই পরবর্তীতে ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করবে। এটা এখন আমরা খুব বেশি আইডিয়া দিতে পারবো না আসলে। এটা ওই সমাজের মানুষরাই আসলে এটা বুঝতে পারবে ভালো, কারণ এটা খুব পারফেক্ট। তবে কিছু আইডিয়া বলা যেতে পারে যে একটা স্পেকুলেশন আছে যে তখন হয়তো এই মানুষের সাথে প্রকৃতির যে কনফ্লিক্ট সেটা আবার ইয়া হইতে পারে। মানে মানুষ তখন আসলে তার যেহেতু উৎপাদন করা নিয়ে তার আর কোনো কনফ্লিক্ট নেই, তখন সে প্রকৃতির সাথে মানুষের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটার দিক তখন প্রধান হয়ে আসতে পারে। তবে এটা একটা স্পেকুলেশন। জি জি, হ্যাঁ মানে বুঝতে পারছি, ধন্যবাদ। হ্যাঁ এটাই আসলে উত্তর বোধহয়। মানে এখন সমাজ যেহেতু এখনো ওই পর্যায়ে যায় না, এর মাঝে ধরো আবার পুঁজিবাদ সাম্রাজ্যবাদের দিকে চলে যাবে, ফলে কিছু মানে ইয়ে তো আছেই। তবে এখন পর্যন্ত যেটা মনে হয় যে মার্ক্সীয় মানে ঐতিহাসিক বস্তুবাদের যে ব্যাখ্যা, যে ঐতিহাসিক বিবর্তন ঘটছে এখন পর্যন্ত, সেটা কিন্তু ঠিক আছে। মানে ধরো যে আদিম সাম্যবাদী সমাজ থেকে সামন্ততন্ত্র, সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদ, মার্ক্সের ধারাবাহিকতাগুলো বলে গেছে, সেগুলো কিন্তু ঘটছে। ফলে মানে পরবর্তীটা কি হবে, যেহেতু এখন সমাজতন্ত্র এসে আবার সমাজতন্ত্র ঠিকঠাক মতো কোথাও প্রতিষ্ঠা হয় নাই, ফলে কিছু মানে কনফিউশন তৈরি হচ্ছে। বাট যে ব্যাখ্যা বিশ্লেষণ গুলো আছে সেগুলো ঠিক মতোই চলছে, হয়তো কোনো না কোনো সময় এই ধারাক্রমটাই আবার হয়তো ফিরে আসবে। আচ্ছা, ধন্যবাদ। আলোচনা করো, আমি আপনাকে একটু ধন্যবাদ। বিদায় করবো। হুম, এই ক্ষেত্রে আমি আরেকটু ইন্টারেস্টিং একটা জিনিস, এটা আমি কয়েকদিন আগে পড়তেছিলাম, সেটা একটু আমি ড্রপ করে দিই সবার সাথে। সেটা হচ্ছে যে যেটা আপনি যেটা বললেন যে এই সমাজতন্ত্রের কথা, তো এটা তো আসলে আমরা যেটা বলতেছি সেটা একটা থিওরিটিক্যাল একটা গ্রাউন্ডওয়ার্ক থেকে একটা স্পেসিফিক সিদ্ধান্ত বলতেছি। কিন্তু আবার সমাজতন্ত্রের আইডিয়াটা আসলে কোনো যাকে বলে এক এবং অভিন্ন আইডিয়া না। যেমন একইভাবে আমরা পুঁজিবাদী সমাজে যদি বলি, পৃথিবীর সকল পুঁজিবাদী দেশেই কিন্তু তার বৈশিষ্ট্য ঠিক একই রকম না। মানে বেসিক বৈশিষ্ট্য এক, কিন্তু তার উপরে অনেক ধরনের বৈশিষ্ট্য সেগুলো আছে এবং অনেক ধরনের কনফ্লিক্ট আছে। যেমন এই মুহূর্তে অনেক ধরনের কনফ্লিক্টের মধ্যে একটা অন্যতম কনফ্লিক্ট হচ্ছে যে আমরা যদি ধরি বাংলাদেশও একটা ক্যাপিটালিস্ট স্টেট, আবার একই সাথে ইন্ডিয়া বলি বা আমেরিকা বলি, সেটা একটা ক্যাপিটালিস্ট স্টেট। কিন্তু একই সাথে কিন্তু আহ এই ক্যাপিটালিস্ট স্টেটদের মধ্যেও কিন্তু একটা কনফ্লিক্ট আছে এই সময় সাম্রাজ্যবাদের স্তরে। তার মানে কনফ্লিক্ট সেটা যেমন আছে, সে একই সাথে আবার লেনিন এটাকে নিয়ে তার ম্যাটেরিয়ালিজম এন্ড ইম্পিরিয়াল ক্রিটিসিজম বইতে একটা কথা বলছে। আমার কথা শুনে অনেক সময় মনে হইতে পারে যেহেতু অ্যাবসলিউট ট্রুথ বলতে কিছু নাই, তার মানে কি আমরা কোনো ট্রুথই নাই, কোনো সত্যই নাই, সবকিছু কি পরিবর্তনশীল, তার মানে কি আমরা কোনো কিছুর উপর ভরসা করতে পারবো না? সেই ক্ষেত্রে লেনিন একটা কথা বলছে, সেটা হচ্ছে যে যে কোনো সত্যই সেটা ঠিক ততটুকুই ইনডিটারমিনেট বা অনির্ণীয়, যতটুকু অনির্ণীয় থাকলে কোনো একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিকে আমরা একটা পশ্চাৎপরতা বা ডগমার দিকে ধাবিত না করে। আবার একই সাথে সেটা ঠিক ততটুকুই ডিটারমিনেট যাতে সেটার উপরে নির্ভর করে আমরা একটা স্পেসিফিক সিদ্ধান্ত নিতে পারি। এই জন্য মার্কস যেটা বলছিলেন, কংক্রিট অ্যানালাইসিস অফ দ্য কংক্রিট সিচুয়েশন, তার মানে এই সিচুয়েশনে আমার কি অবস্থা সেটার একটা কংক্রিট অ্যানালিসিস আমার দরকার, উইথ আমার সামনে কি হতে যাচ্ছে সেটার একটা কনসিডারেশন মাথায় নিয়ে। কিন্তু তার মানে কখন, মানে যেহেতু এটা পরিবর্তনশীল, তার মানে কখনো এটা না যে এই সময়কার সত্যটাকে আমি গ্রহণ করবো না।
রাইট রাইট, মানে এটাকে বলে হচ্ছে যে বাস্তব অবস্থার বাস্তব বিশ্লেষণ, মানে উপযুক্ত হ্যাঁ, উদ্ভূত পরিস্থিতির বাস্তব বিশ্লেষণ। রাইট রাইট। সেটাই। হ্যাঁ রুমানা, তোমার প্রশ্নটা করো। জি, আসসালামু আলাইকুম। আমি রুমানা আয়ার 48। এখন আমার প্রশ্নটা হয়েছে অ্যাঙ্গেলস একটুখানি থিওরিটিক্যাল। আসলে আমাদের তো এই মার্ক্সবাদ এবার আছে, স্যার পড়াচ্ছেন তো। এখানে একটা প্রশ্ন আছে যে অ্যাঙ্গেলস তার ডায়ালেক্টস অফ নেচার গ্রন্থের ডান দিক বাস্তববাদের তিনটি মূলনীতি বা সূত্রের কথা বলেছেন। তো ওইখান থেকে আমি তৃতীয় সূত্রটা সম্পর্কে আসলে একটু জানতে চাই। আর ওটা ছিল নিষেধনের নিষেধ নিয়ম। আসলে এটা আমি কিছুই বুঝতে পারি না, আমি বাংলাতে বলছি। এটা আসলে একটুখানি আমার জানা দরকার ছিল। থ্যাংক ইউ। নেগেশন অফ নেগেশন। জি ভাই, জি। নিষেধনের নিষেধন, আমি আপনার না লিখে আমি মেসেজ দিয়ে দিই। বুঝতে পারছি। মানে হচ্ছে যে এটাকে আমরা আমাদের এখানে বলি হচ্ছে যে কি বলা যায়, বাংলাটা ভুলে গেলাম এক্স্যাক্টলি, বাংলা মনে হচ্ছে না। নেতির নেতিকরণ, রাইট। এটা সম্পর্কে আমার এখনো কমপ্লিট কঠিন ধারণা। বাংলা নেতির নেতিকরণ। হ্যাঁ সেটাই, এদের নিষেধনের নিষেধন সেটা আরো কঠিন লাগে এখন। আরে কঠিন, মনে হচ্ছে এটার রসায়ন পড়াচ্ছ। এটা সম্পর্কে কমপ্লিট ধারণা আমার এখনো খুব ভালো যে আছে সেটা আমি বলতে পারবো না, কারণ এটা নিয়ে আমি এখনো এটা এই একটু পড়াশোনার মধ্যে আছি। তবে এটা ভালো বোঝা যাবে, আমি একটু একটা বই সাজেস্ট করব, সেই বই থেকে বইটা পড়লে এটা বেশ ভালো বোঝা যাবে। দরকার হলে রোমানাকে আমি আমার কাছে পিডিএফ আছে, পিডিএফটাও দিয়ে দিতে পারি। বইটার নাম হচ্ছে যে দ্বন্দ্বমূলক বস্তুবাদ, মরিস কমফোর্টের। এটা 3 খণ্ডের একটা বই, বেশ মোটা। এবং এটার মধ্যে খুব প্রাইমারি লেভেলের মানুষ বুঝতে পারে সেই রকম করে অনেক এই মার্কসীয় থিওরির অনেক অ্যাসপেক্ট সেগুলো বর্ণনা করা আছে। আমি বইটা দিয়ে দিলে এই মুহূর্তে আমার এটা সম্পর্কে বলার মতো যথেষ্ট জ্ঞান আমি অর্জন করতে পারিনি। ঠিক, জি ভাই, আমি ওই বইটা চাই। আমি তাহলে বদির সাথে যোগাযোগ করে আমি ওইটা ইয়ে করে দেবো। ও সেই থ্যাংক প্রশ্নের ইউ। সম্মুখীন হয়ে আমারও একটা ভালো দিচ্ছে। আমি অনেকদিন ধরে আমি ভাবতেছি যে এই বিষয়টা আমি বুঝি না, এটা নিয়ে আমার একটু পড়াশোনা করা দরকার, কিন্তু এটা হইতেইছে না ব্যস্ততার কারণে। এখন এই প্রশ্নটা আসলে ভালো হয়েছে যে আমি একটু এখন নিজেকে বেগ দিতে পারবো, গতি দিতে পারবো যে কর। ভাই, আমার আরেকটা প্রশ্ন ছিল। হেগেলের দ্বন্দ্ববাদ আর কার্ল মার্কসের দ্বন্দ্ববাদের মধ্যে পার্থক্য যদি একটু বলতেন। আচ্ছা, হেগেলের দ্বন্দ্বতত্ত্বের তো আমি বললাম যে তার মোটামুটি 4টা ক্যারেক্টারিস্টিক্স। বস্তু পরিবর্তনশীল এবং বস্তুর মধ্যে পরিবর্তনের কারণ অন্তর্নিহিত ইত্যাদি ইত্যাদি, সেটা বললাম। কিন্তু হেগেলের সাথে মার্কসের পার্থক্যটা হচ্ছে এই জায়গায় যে হেগেল বলতো যে বস্তু জগতের, হেগেলের মতে বস্তু জগতের স্বতন্ত্র অস্তিত্ব নেই। যেটা আমি একটু আগে বললাম যে আমার সামনে একটা ল্যাপটপ, এটা আসলে আমার সামনে নাই, আমি চিন্তা করতেছি এটা আছে, তাই এটা আছে। মানে আমার চিন্তার প্রতিফলন হচ্ছে এই ল্যাপটপ, ল্যাপটপ একটা বস্তু। সেই ক্ষেত্রে যে মার্কস যেটা নিয়ে আসলো ফয়েরবাখের তত্ত্ব দিয়ে, যে বস্তুর স্বতন্ত্র অস্তিত্ব আছে। বস্তু আমাদের চিন্তা করি আর না করে বস্তু আছে। আমি এখানে থাকি আর না থাকি, এই ল্যাপটপটা এখানে আছে, আমি চিন্তা করি আর না করি। আমি চিন্তা করি আর না করি, মঙ্গল গ্রহের 2টা উপগ্রহ আছে, যেটা আমি কখনো দেখিও নাই, কিন্তু ওটা 2টা ওখানে আছে। এই ক্ষেত্রে হেগেলের সাথে মার্কসের বিরোধটা বাধে। হেগেল দ্বন্দ্বতত্ত্বের আহ প্রবক্তা ছিলেন, সে দ্বন্দ্বতত্ত্বকে থিওরাইজ করছেন, কিন্তু তার দ্বন্দ্বতত্ত্ব ছিল ভাববাদের দ্বারা সীমাবদ্ধ। তখনও বস্তুবাদের যে ডেভেলপমেন্ট সেটা ওই অর্থে হয়নি। এর পরবর্তীতে ফুয়েরবাখ সেটা ডেভেলপমেন্ট করে, এবং সেক্ষেত্রে সেখান থেকেই মার্কস এই হেগেলের দ্বন্দ্বতত্ত্ব থেকে তার যে শুধুমাত্র নিরেট বস্তুবাদী অংশ সেটুকু মার্কস গ্রহণ করে, এবং হেগেলের যে ভাববাদী অংশ সেটুকুকে মার্কস ত্যাগ করে, বাদ দেয়। ও আচ্ছা, তাহলে বুঝতে পারলাম যে আসলে দুইজন দুই দিক থেকে ব্যাখ্যা করছে। আর হেগেলের কাছ থেকে শুধুমাত্র একটা অংশ মার্কস নিয়ে তারপর বাকিটা নিজের মতো করে ব্যাখ্যা করছে, তাই বাকিটাও সে, কি? হ্যাঁ, মানে তার অভিজ্ঞতা এবং ফুয়েরবাখের থিওরি সেই দুইটা মিলায় সে দেখছে যে হেগেলের তত্ত্বের, আমরা যদি এটাকে সায়েন্সের ইয়েতে বলি, যেমন নীল যখন রাদারফোর্ড পরমাণুর মডেল দেয়, রাদারফোর্ডের পরমাণু মডেল কিন্তু ভুল, কিন্তু এটা একটা খুবই সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট ছিল।
এবং সেই রাদারফোর্ডের পরমাণু মডেলের উপর দাঁড়িয়ে কিন্তু পরবর্তীতে নিলস বোর তার ডেভেলপ মডেল দেয়। তার মানে সে রাদারফোর্ডের মডেল থেকেই তত্ত্বটা নিচ্ছে, কিন্তু রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতাগুলোকে সে নেগেট করে দিচ্ছে। এবং একই সাথে নিলস বোরের তত্ত্বের যে সীমাবদ্ধতা সেটাকে নেগেট করছে ডি ব্রগলির যে পরমাণু মডেল সেটা। এইভাবে করে করে প্রত্যেকটা জিনিসের শুধুমাত্র যেগুলো আমার ভ্যালিড সেই অংশগুলোকে আমি নিব, কিন্তু যে অংশগুলো ভ্যালিড না সেগুলোকে আমি আস্তে আস্তে নেগেট করতে হবে। আচ্ছা ভাই, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। কারো কোনো প্রশ্ন আছে আর? লুই, প্রশ্ন কর। এদিকে দ্বারা আজানটা হয়ে যাক, শব্দ হচ্ছে খুব। আপনারা যদি অ্যালাউ করেন আমি ততক্ষণ একটু কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করতে পারি। আপনি খাওয়া দাওয়া করেন না, সমস্যা নেই। ভাই ওই এদিকে আজান হচ্ছে তো, দাঁড়ান আর কিছুক্ষণ। স্যার আছেন দেখতেছি, স্যার। জুনিয়র যারা আছো, তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। তোমাদের জন্য মূলত সেশনটা আয়োজন করা হয়েছে। তোমরা অনেক কিছু এখান থেকে অনেকে প্রশ্ন করছো যে এই সম্পর্কে জানতে চাই। তোমাদের যে কোনো প্রশ্ন বা যে কোনো জিজ্ঞাসা ভাইকে জানাইতে পারো। কুদ্দুস, প্রশ্ন কর। ভাই এই মুহূর্তে কুইশন ওইভাবে নাই আমার, যা বলতেছে মোটামুটি বুঝতেছি আর কি। ভাই একটা প্রশ্ন ছিল, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। ভাই ওই যে প্লেটোর বইতে আমরা যে ডায়ালগটা দেখি, সক্রেটিসের যে ডায়ালগ, ওটা তো মানে জাস্ট ডায়ালগ, ওটার বাংলাতে আমরা বলি কথোপকথন। তাহলে ওখান থেকে দণ্ড, এই দণ্ড মানে শব্দটা কিভাবে আসলো আর কি? ডায়ালগ থেকে তো ডায়ালগ হওয়ার কথা ছিল, কিন্তু ডায়ালগ থেকে কনফ্লিকচুয়াল ব্যাপারটা কিভাবে আসলো? ডায়ালগ মানে ডায়ালেক্ট, যেটাকে যেভাবে দ্বন্দ্ব মানে মানুষ এখন দেখে যে দ্বন্দ্ব মানে হচ্ছে যে কিলাকুলি ঘুষাঘুষি, দ্বন্দ্ব তো আসলে সেরকম না। দ্বন্দ্ব মানে হচ্ছে যে আহ পরস্পরের সাথে কনফ্লিক্টিং ইন এ সেন্স, সেরকম স্টেটমেন্ট গুলোকে সামনে নিয়ে একে অপরের সাথে সেগুলোকে ইয়ে করা আর কি, যাকে বলে মিথস্ক্রিয়া ঘটানো, যার ফলে প্রত্যেকটা স্টেটমেন্টেরই কোন দিকটা অযৌক্তিক, কোন দিকটা যাকে বলে যে ইনভ্যালিড, সেইগুলোকে উন্মোচন করা যায়। সেগুলো তো আসলে স্টেটমেন্ট গুলো সামনে না নিয়ে আসলে এটাকে উন্মোচন করা সম্ভব না। রকিব, হ্যাঁ জি ভাই। আর ভাই ওই যে 1910 20 এদিকে ক্রিটিক্যাল থিওরিস্টরা মার্কসিজম থেকে অনেকটা সরে গেল আর কি। তো বেসিক পার্থক্যটা কি ছিল? জার্মান থেকে ওরা যখন আমেরিকাতে পালাই যেতে বাধ্য হলো, সেই সময় এই থিওরিস্ট গুলো গিয়েছিল আর কি, হরখেমার, হেবারমাস। এরা তো প্রথমে মার্কসিস্ট ছিল, মার্কসিজম নিয়ে চর্চা করার জন্য ফ্রাঙ্কফুর্ট স্কুলে ওরা একসাথে হয়েছিল, কিন্তু তারপরে বেসিক পার্থক্যটা আসলে কি হয়ে গেল যার জন্য এরা অনেকটা আলাদা হয়ে গেল? এই ক্ষেত্রে আমি স্পেসিফিক পার্থক্য খুব বলতে পারবো না, এটা নিয়ে আমার খুব একটা জানাশোনা নাই। আর এটা কি 1910-20 এরকম, মানে 10-12 এরকম সালে, এরকম সময়? এদিকে শুরু হয়েছিল, কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধের আগে আগে এরা ওই দ্বিতীয় হিটলারের মহাযুদ্ধের আগে তো বিরুদ্ধে আসলে অনেক কথা বলে। 1930-35 এই দিককার সময়। হ্যাঁ, দীর্ঘ সময় ধরেই চলেছিল আর কি। ওই সময় কনফ্লিক্ট, অনেকগুলো কনফ্লিক্ট সেটা বাঁচছিল। সেটা হচ্ছে যে প্রথমত দ্বিতীয় বিশ্বযুদ্ধের, এমনকি প্রথম বিশ্বযুদ্ধের সময়ও জার্মানির যে মার্কসিস্টরা ছিল তাদের সাথে লেনিনের একটা বড় বিতর্ক শুরু হয়। মানে বিতর্ক তো এটা আসলে খুবই স্বাভাবিক ব্যাপার। এই ধরনের বিতর্ক না হলে মার্কসিস্ট থিওরি ডেভেলপও করতো না, এবং ভবিষ্যতে এরকম বিতর্ক সবসময় চলতেই থাকবে। প্রধানত ওই মানে 1917 সালের আগের বিতর্কটা ছিল এটা নিয়ে। তখন আমরা দেখলাম যে জার্মানির কমিউনিস্ট পার্টির যারা সদস্য, তাদের থিওরি ছিল
যে এই মুহূর্তে ক্ষমতা দখল করার প্রশ্নটা প্রধান না, এবং সেই সময় লেনিন তাদেরকে যুক্তি দিয়ে বারবার বোঝানোর চেষ্টা করতেছে যে কেন ক্ষমতা দখল করাটাই এখন প্রধান লক্ষ্য। এই ডিবেটটা ছিল। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে যে ডিবেটটা প্রধান হয়ে আসছিল সেটা হচ্ছে যে মূলত ওই সময়কার পিরিয়ডটা ছিল স্টালিন এর সময়, সোভিয়েত ইউনিয়নের। আহ, এবং ওই সময় যে বিতর্কটা বারবার চলে আসছিল যে স্টালিন সোশ্যালিজমের যে আহ, রূপটা সে সময় ডেভেলপ করতেছে, সেই রূপটা নিয়ে অনেকগুলো বিতর্ক ছিল। যে স্টালিন যেভাবে অনেকেই সে সময় এরকম মনে করতো যে এত ড্রাস্টিক ভাবে যাওয়া ঠিক না, কিন্তু আবার স্টালিন সেটার পেছনে যুক্তি দাঁড় করাচ্ছে, এই ধরনের বিতর্ক ছিল। এর বাইরে থিওরিটিক্যাল বিতর্ক নিয়ে তেমন একটা আইডিয়া আমার ওই সময় নাই। আচ্ছা, রাকিবের উত্তরে আমি একটু বলি, মানে সরাসরি উত্তরটা হয়তো হবে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে মার্কসের মার্কস মার্কস একটা একটা কথা বলা হয় যে মার্কস কি আসলে মার্কসবাদী ছিল কিনা, তো বলা হয় যে আসলে ছিল না। এটার কারণটা কি, ধর যে তোর কার্ল মার্কস যখন তার দ্বন্দ্বমূলক বস্তুবাদ, বৈদেশিক বস্তুবাদ এই কাজগুলো করছে, তখন থিওরিটিক্যালি সেই সেই সবগুলো হচ্ছে, কিন্তু এইটা যখন বাস্তবের প্রয়োগ হয়, সেই প্রয়োগকালীন সময়ের আগেই কিন্তু কার্ল মার্কস মারা গেল। ফলে বাস্তবে এটা প্রয়োগ করার সময় কি কি পরিবর্তন হচ্ছে, যেমন একটু আমাদের আলোচক একটু আগে বললো যে মানে লেনিন ক্ষমতা দখল করতে চাচ্ছে, কিন্তু অন্য গ্রুপগুলো সে ক্ষমতা দখল করার প্রয়োজনীয়তা মনে করতেছে। যেমন ওই সময় একটা আন্তর্জাতিক তর্ক ছিল যে বিপ্লব কি শুধু একটা দেশে হবে নাকি সারা বিশ্বে একসাথে হবে। অনেকেই কিন্তু মতামত দিচ্ছিল যে না, সারা বিশ্বে যদি একসাথে বিপ্লব সংগঠিত না হয় তাহলে বিপ্লবকে টিকায় রাখা যাবে না। যেখানে লেনিন খুব স্ট্রং ছিল যে না, বিপ্লব যেখানে আগে পসিবল সেখানেই হবে। এবং পরবর্তীতে এটা দেখা যায় যে চীনের বিপ্লবের সাথে মানে সোভিয়েত সমাজতন্ত্রের বিপ্লবের একটা মানে মৌলিক তফাৎ আছে। এটা হচ্ছে যে যেমন প্রথমে ধারণা ছিল যে শুধু শ্রমিকরাই ক্ষমতা দখল করে বিপ্লবটা সংগঠিত করবে, কিন্তু চীনে কিন্তু সেটা হলো কৃষি বিপ্লব হলো বা সাংস্কৃতিক বিপ্লব হলো। ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে এই বিভাজন গুলো হইলো। তার মানে মার্কসীয় তথ্যটা কিন্তু ভুল প্রমাণিত হলো না, কারণ মার্কস, আমাদের আলোচক খুব সঠিকভাবেই বলছে যে মার্কসীয় তথ্যের বিকাশের শর্তটাই হচ্ছে সেখানে সমালোচনা থাকবে, সেখানে দ্বন্দ্ব থাকবে, এবং দ্বন্দ্বের অনিবার্য পরিণতি হিসেবে সেখানে একটা প্রগতি হবে। কারণ এই তথ্যটাকে তো বলা হচ্ছে প্রগতিশীলতা। ধরেন রোমান আগে একটু একটু প্রশ্ন করছিল যে মার্কসের দ্বন্দ্ব, সরি, হ্যাঁ, কি বলে, হেগেল এবং মার্কসের দ্বন্দ্বমূলক দ্বন্দ্ব তত্ত্বের আসলে তফাৎটা কি। ও খুব চমৎকার ব্যাখ্যা করছে। ওইখানে একটা সহজ কথা বলা হয় যে হেগেলের যে দ্বন্দ্ব তত্ত্বটা ছিল সেটা এতদিন উল্টো করা ছিল, অর্থাৎ মাথাটা ছিল নিচে, পাটা ছিল উপরে। মার্কস এসে কিন্তু ওই তত্ত্বটাকে সোজা করে দিচ্ছে। তো রাকিব যে প্রশ্নটা করছে, ক্রিটিক্যাল থিওরিস্টরা কিন্তু মার্কসের যেটা ধ্রুপদী চর্চা সেটা করে নাই কখনো। তারা একটা ডিফারেন্ট ফরমেশন নিয়ে আসছে, এবং সেটা হয়তো মার্কসবাদ ওয়েলকাম জানায়। এবং ওদের তত্ত্বের ধরন এবং যারা ওখানে থেকে চলে যায়, এই তর্কগুলা অনেক ছিল। ক্রিটিক্যাল থিওরি পরবর্তীতে এসে জ্ঞানতাত্ত্বিক ব্যাপারগুলোকে বোধহয় বেশি গুরুত্ব দেয়। আমি ক্রিটিক্যাল থিওরিটা মানে ডিটেলটা সব ভুলে গেছি, কিন্তু মনে হয় যে সেখানে নলেজ ইজ পাওয়ার এই বিষয়গুলো ইয়া হয়। এবং পরবর্তীতে রাকিব তো গ্রামসি স্পেশালিস্ট, গ্রামসি কিন্তু মার্কসীয় তথ্যের আরো নানান রকম ব্যাখ্যা বিশ্লেষণ দেয়। মোদ্দা কথা হচ্ছে যে তোর মার্কসের এই ঐতিহাসিক এবং দ্বন্দ্বমূলক বস্তুবাদ কথাটার অর্থটাই তো এইরকম যে এর ভেতরে দ্বন্দ্ব থাকবে এবং দ্বন্দ্বের অনিবার্য পরিণতি হবে বিকাশ। এবং সেক্ষেত্রে নতুন কেউ যদি কোনো কিছু নিয়ে আসে সেখানে, আমার মনে হয় সেটাকে ওয়েলকাম জানানো হবে। তোর প্রশ্নটা সরাসরি উত্তর হলো না, কিন্তু একটা আংশিক ধারণা দেওয়া হলো আর কি। হ্যাঁ ভাই, পাইছি পাইছি। আর কারো কোনো প্রশ্ন আছে? ভাই, আর কারো কোনো প্রশ্ন নাই? হ্যাঁ, প্রশ্ন যেহেতু নাই সেক্ষেত্রে আমি সবাইকে এটা একটু রেকমেন্ড করে যাচ্ছি, কারণ আমি পার্সোনালি আমার বিভিন্ন ধরনের কনফিউশন এই টপিক রিলেটেড সেটা দূর কিন্তু হয়েছে। আমি যদিও বইটা পুরোটা পড়িনি, শুধুমাত্র ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট খণ্ডের আমি 3-4টা চ্যাপ্টার পড়ছি, এবং সেই 3-4টা চ্যাপ্টার পড়ার পরেই আমার অনেক ধরনের কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। তো যারা এটা একটু সহজে বুঝতে চায় তাদের জন্য আমি অবশ্যই রেকমেন্ড করব
এই মরিস কমফোর্টের দ্বন্দ্বমূলক বস্তুবাদ বইটা 3 খণ্ড। এটা খুবই প্রাইমারি লেভেলের আলাপ এবং বিভিন্ন জটিল জিনিসও খুব সহজভাবে মানুষের কাছে নিয়ে যাওয়ার মতো একটা বই। আমি নিজেও এটা পুরোটা এখনো পড়িনি, পুরোটা পড়ার চেষ্টা করতেছি, একটু বড় বই, কিন্তু বাকিদেরও আমি এই বইটা রেকমেন্ড করতেছি। ভাই একটা কনফিউশন ছিল, ঠিক প্রশ্ন না। ভাই শুনতে পাচ্ছেন? চ্যাট বক্সে দেখতেছি আরো অনেক প্রশ্ন আসতেছে। ওকে, বল রকিব, বল। ভাই যখন একদম প্রিমিটিভ সোসাইটি ছিল, যখন কোনো ভাগ ছিল না, তো সে মানে সেটাকে কি আমরা মানে প্রাণী সমাজের সাথে তুলনা করতে পারবো? যেমন প্রাণী সমাজে একসাথে শিকার করে, একসাথে খাওয়া দাওয়া করে, এই টাইপের ব্যাপারগুলো। প্রাণী যেমন সমাজ যেমন ঠিক না, সিংহ একটা প্রাণী দল সমাজের সাথে তখন বেশ কিছু ডিস্টিংক্ট বৈশিষ্ট্য তো পার্থক্য ছিলই। মানে তার মধ্যে একটা বড় পার্থক্য ছিল যে ইয়েতে মানে মানুষের সাথে নেচারের একটা কনস্ট্যান্ট স্ট্রাগল ছিল। মানুষ সবসময় চেষ্টা করছে, মানে মানুষের যেহেতু একটা ডেভেলপ ব্রেন আছে, সেই ডেভেলপ ব্রেন দিয়ে মানুষ সবসময় চেষ্টা করছে নেচারকে কিভাবে তার আয়ত্তে আনা যায়, তার কাজে লাগানো যায়। কিন্তু প্রাণীদের এই ডেভেলপ ব্রেন না থাকার কারণে প্রাণীদেরকে কিন্তু সবসময় নেচারের কাছে একটা যাকে বলে ইয়া হয়ে থাকতে হয়, ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হয়। সেই ক্ষেত্রে মানুষের সমাজের সাথে এটা একটা বৈশিষ্ট্য ছিল, যে কারণে মানুষ কিন্তু যেটাকে পাথর দেখছে, পাথরকে দিয়ে তারা অস্ত্র বানায় গেছে। এই জায়গাটা পার্থক্যটা ছিল। তবে মনে করুন যে সিংহ একটা গরু শিকার করলো, ওই মাংসটা কিভাবে ভাগ করা হবে এবং মানুষ ওই মাংসটা কিভাবে ভাগ করবে, এই দুই ক্ষেত্রে কিন্তু প্রিমিটিভ সমাজে একই রকম আচরণ করার কথা না। মানে পাথর, আগুন এগুলো হয়তো বা মানে ক্রিয়েটিভ কিছু, কিন্তু যখন একটা মাংস ভাগ করা হচ্ছে, সেই ব্যাপারটা কি একদম সিংহের একটা দল আর এইখানেই মানুষের ভূমিকাটা ব্যাপার। আসতেছে হচ্ছে সোসাইটি। এই জন্যই বলা হয় যে প্রাণীরা যুথবদ্ধ ভাবে থাকে আর মানুষ সমাজবদ্ধ ভাবে থাকে। যদিও এটা ঠিক যে ওই সময় আসলে সোসাইটির ধারণাটা যে খুব স্পষ্টভাবে গড়ে উঠছে এরকম না, এই কারণে ওটাকে বলা যায় যুথবদ্ধ সমাজই একভাবে, মানুষের যুথবদ্ধ সমাজ। ভাই মানে কেউ যদি বলে যে মানুষ সব সময় মানে এমনই ছিল যে ওই একটা দল শিকার করতে গেল, হান্টার গ্যাদারার, মানে একদম প্রিমিটিভ সোসাইটিতে যে উদাহরণটা দেওয়া হয়, দেখা গেল যে ওই যে প্রধান সে বেশি মাংস রাখলো, বা ওই সমাজটা বললো যে আমাদের এই জায়গাটা অন্য কেউ আসতে পারবে না, যেটা আমরা প্রাণীদের মধ্যে দেখতে পাই, যেমন সিংহ তার এলাকা ভাগ করে ফেলে। তো মানে এটা যে কেউ যদি বলে যে মানুষ বরাবরই এমন, যে আগেও এমন ছিল, পরবর্তীতেও এমন ছিল, মানে প্রিমিটিভ, মানে হয়তো বা টেকনোলজি আসছে, বন্দুক আসছে, কিন্তু মানে নেচারটা একই রকম না, একদম প্রিমিটিভ, তখন একদম তো হান্টার মানুষের গ্যাদারার। এরকমটা মানে এইরকমটা হওয়ার যেটা বললি তুই যে হচ্ছে যে চিফ সে বড় অংশটা নিবে, এটা বা কিন্তু অন্য কথা, তখনই তখনই এটার মানে এইটার পসিবিলিটি তখনই উদ্ভব হয়েছে যখন মানুষের কাছে উদ্বৃত্ত সম্পদ উদ্ভব হয়েছে। তার আগ পর্যন্ত তো এটার কথা চিন্তা করাও পসিবল ছিল না মানুষের তার পক্ষে। আগেও যে যদি এটাই থাকে, হ্যাঁ, বুঝি নাই। যেমন সিংহের সমাজ আমরা দেখতে পাই, আজ থেকে 100 বছর পর যদি সিংহ, মানে 1 কোটি বছর পর যদি সিংহ যদি কিছু ডেভেলপ করে থিওরি ইভলিউশনের মাধ্যমে, তখন এখনকার হিস্ট্রি কেউ যদি না জানে, তখন হয়তো বা বলবে যে আগে ওদের মধ্যে সমতা ছিল। কিন্তু এখন তো আমরা দেখতে পাই যে ওদের মধ্যে সমতা নেই। এক সিংহের দল আরেক সিংহের দলকে সহ্য করে না, তাদের এলাকায় আসতে দেয় না। তারপর এই সিংহের দলের মধ্যেই যে প্রধান, সে বেশি খাওয়া দাওয়া করে, বাকিদের খাইতে দেয় না, খাইতে আসলে ওই যে আক্রমণ করে। তো মানে ব্যাপারটা কি ঠিক এরকম যে মানে সিংহের দলের প্রধানের মধ্যে একটা চিফ হওয়ার সেন্স কাজ করে? কাজ করুক হয়তো বা আমরা জানি না, কিন্তু আমরা তো মানে চোখে দেখতে পাই যে তো ওই সব আমি এলাকায় যতটুকু সে বুঝি বসে আর কি, যেহেতু তাদের ডিপেন্ড করতে হয় নেচারের উপরে, সেক্ষেত্রে তাদের সম্পদ খুব স্কার্স, এবং এই কারণে নিজেদের অস্তিত্বের রক্ষার প্রশ্নেই যেটা হয় যে সেটা এক ধরনের ইয়া তৈরি হয়, যাকে বলে কনফ্লিক্ট তৈরি হয়। এই কারণে নিজেদের এলাকায় বিভক্ত করে নেয়। কিন্তু ব্যাপারটা তো আসলে এইরকম এতটাও ডেভেলপ সিংহের ব্রেন হয় হওয়ার কথা না, যে ডেভেলপ হওয়ার ফলে সিংহের চিফ মনে করতে পারবে যে এখন আমার বেশি দরকার কিংবা ইয়ে দরকার। এটা আসলে একটা বড় ডিফারেন্স কিন্তু আছে, সেটা হচ্ছে যে পশু মানে পশুর সাথে মানুষের একটা বড় ডিফারেন্স হচ্ছে, পশুরা কিন্তু সবসময় ইনস্টিংক্ট দ্বারা পরিচালিত হয়। তারা যে খুব এটা সবকিছু ভেবে চিন্তা করে, ব্যাপারটা কখনো এরকম না। তাদের ইনস্টিংক্ট তারা যেভাবে বলে তারা ঠিক সেটাই করে, যদিও লজিক্যালি সেটা হওয়ার নাও হতে পারে। কিন্তু মানুষের এই ক্ষেত্রে একটা বড় পার্থক্য হচ্ছে, মানুষ ইনস্টিংক্ট দ্বারা পরিচালিত হয় না, মানুষের একটা
যেহেতু মানুষের একটা ডেভেলপড ব্রেইন আছে, এখানে মানুষ লজিক্যাল থিঙ্কিং সেটা করতে পারে। আচ্ছা, আমি একটু রাকিবের কথাটা একটু উত্তর মানে আমার ভাবনাটা একটু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে রাকিব, তুই যেটা বললি যে ওই সমাজে মানুষ মানে কেউ বেশি নেবে কেন, প্রথম কথা হচ্ছে যে ওইখানে বেঁচে থাকার অন্যতম উপায় ছিল শিকার, এবং শিকার করতে গেলে কারো একার পক্ষে শিকার করা সম্ভব ছিল না। শিকার করতে গেলে সকলের যৌথ অংশগ্রহণের প্রয়োজন ছিল। কাজেই কেউ যদি সেখানে বেশি নিতে চায়, বেশি নেওয়ার সুযোগ কোত্থেকে আসবে? কারণ প্রত্যেকের রিস্ক ছিল, শিকার করতে গিয়ে পশু পাখির দ্বারা আক্রমণের ঘটনার শিকার ছিল, এবং সেইখানে যৌথ কি বলে আহ মানে যৌথ প্রচেষ্টা ছাড়া সেটা অর্জন করা সম্ভব ছিল না। এক, ফলে ওখানে আলাদা করে কোনো কিছু করার সুযোগ ছিল না। দ্বিতীয় ব্যাপার হলো, যেহেতু ওখানে মানে আমরা যেই সংগ্রহ করব সেই সংগ্রহটা পরের দিনের জন্য রাখতে হবে, এই ধরনের কোনো ভাবনা ছিল না। অর্থাৎ আমি যা যা স্বীকার করবো তাই সেই দিনেই শেষ করে ফেলতে হবে। ফলে আলাদা করে কেউ রাখবে, কেউ বেশি করে খাবে, বেশি একটু কম বেশি হয়তো খাইছে কিনা আমরা জানি না, বাট যেহেতু উদ্বৃত্ত কোনো কিছু রাখার কোনো মানে সুযোগ ছিল না, কারণ একটা একটা হরিণ শিকার করা হয়েছে, কিন্তু হরিণের মাংস ওই দিনই শেষ করতে হবে, কারণ হরিণের মাংস পরের দিন প্রিজার্ভ করে রাখবে বা অন্য কোনো ভাবে রাখবে সেটা তো সুযোগ ছিল না। তাহলে ওই সমাজে কেন একজন বেশি করে নেবে, সেই মানে সেই সিচুয়েশনই তো আসে না। পৃথিবীতে এখনো অনেক আবার ওই সময়কার ইকুয়ালিটি সেন্সটাও কিন্তু ঠিক এইরকম আমরা এখন যেভাবে ভাবতেছি এই সেন্সে ইকুয়ালিটি ছিল না। এখন যদি আমি ভাবি যে ওই সময় এরকম মানুষ দাড়ি পাল্লা নিয়ে আসতো যে সবাইকে 5 কেজি করে করে মাংস দিতে হবে, এই ইকুয়ালিটি সেন্সটা কিন্তু একেবারে এরকম ছিল না। পৃথিবীতে স্পন্টেনিয়াস এখনো একটা সেন্স ছিল যে অনেক গ্রুপ আছে যারা হচ্ছে পৃথিবী থেকে বিচ্ছিন্ন, আমাদের আধুনিক আইডিয়া থেকে তারা বিচ্ছিন্ন। মার্কস যে প্রিমিটিভ সোসাইটির কথা বলছে ওদের মধ্যে সেটাই এখনো পর্যন্ত আছে। ওখানেও দেখা যায় যে শিপের গায়ে হচ্ছে মানে হরিণের চামড়ার পোশাকটা যেটা অন্যদের গায়ে নেই, এটাই প্রিজার্ভ করা গেছে বলে এটাই তো ওরা গায়ে দিচ্ছে একদম। মাংসটা প্রিজার্ভ করা যাচ্ছে না বলে হয়তো বা সমান ভাগ হচ্ছে, কিন্তু ওদের মধ্যে তো এই সেন্সটা এখনো আছে। যেমন সার্ডিনিয়ান দ্বীপে, যেটা ৬,০০০ বছর ধরে আধুনিক মানুষ থেকে বিচ্ছিন্ন আছে, ওরা তো আমাদের আইডিয়া গুলো পায়নি, কিন্তু ওখানেও তো সেই একই মানুষের অ্যাগ্রেসিভ ব্যাপার, ওটাও তো প্রিমিটিভ, কিন্তু ওখানেও তো দেখা যাচ্ছে যে একজন বেশি নিচ্ছে। তাহলে মানে প্রথম দিক থেকে আমরা এটা মানে বুঝতে পারছি না, এটা ওটা তো ব্যাখ্যা করতে। অলরেডি তাদের ইয়া ওরা উদ্বৃত্ত তো জানে না সম্পদ আমরা এটা চলে করবো। আসার পরে। এই জন্য আমি বলছিলাম যে উদ্বৃত্ত সম্পদ একটা খুবই টার্নিং পয়েন্ট, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভাই সার্ডিনিয়ান দ্বীপের যদি ওরা ১০,০০০ বছর আগে ইতিহাস দেখি, আমার তো মনে হচ্ছে, মানে ব্যক্তিগত মতামত, তখনও যদি কেউ একটা হরিণ শিকার করতো ওটা ওই সিপি নিবে, বা তারও কিছু বছর আগে, যেহেতু ১০,০০০ বছর আগে মানুষের রিটেন হিস্ট্রি নেই, তারও আগে যদি সার্ডিনান দ্বীপের মানুষ ছিল, মানে যদি মানে ধরে নি আর কি, হয় ওখানে ছিল, নাহলে অ্যামাজনে ছিল, কোথাও না কোথাও তো ছিলই। সেখানেও কি মানে মনে হচ্ছে না যে ওখানে এই হরিণের চামড়াটা শুধু সিপি গায়ে দিবে, বাকি দেশে দিবে এইটা না? হচ্ছে কি মানুষের এখনকার সমাজে আমরা আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স কি বলে সেই এক্সপিরিয়েন্স দ্বারা যদি আমি ড্রাইভেন হই তাহলে আসলে আমাকে সবসময় মনে হবে যে এটা মানুষের ইনহেরেন্ট ব্যাপার। কিন্তু এই এক্সপিরিয়েন্সের বাইরে গিয়ে যদি একটু রিটেন হিস্ট্রি যতটুকু আছে সেই হিস্ট্রি যতটুকু গবেষণা করে যতটুকু পাওয়া যায় তাতে এইটুকুই বোঝা যায় যে এটা মানুষের কোনো ইনহেরেন্ট ক্যারেক্টার না যে চিফ যে সে সবসময় বেশি নিবে। এই যে চিন্তাটা যে চিফ যে সে বেশি পাবে, আমরা বলছিলাম না যে যে কোনো চিন্তার একটা বস্তুগত ভিত্তি থাকে, একটা বস্তুর ওই চিন্তার সোর্স থাকে। তো এই ক্ষেত্রে এই যে সেন্স অফ পার্সোনাল ওনারশিপ, এই সেন্স অফ পার্সোনাল ওনারশিপ এই চিন্তাটারও ডেভেলপমেন্টের বস্তুগত ভিত্তিটাই হচ্ছে উদ্বৃত্ত সম্পদ। এই উদ্বৃত্ত সম্পদ যদি না থাকতো সেক্ষেত্রে যখন ছিল না আর কি ওই আদিম যুথবদ্ধ সমাজে, তখন এই সেন্সটাও ছিল না যে আমাকে ইয়ে করতে হবে, আমাকে বেশি খাইতে হবে, কিংবা আমাকে পার্সোনালি অনেক কিছু ওন করতে হবে। এটা এখনকার সময়ে এটা কল্পনা করা খুব কঠিন, কারণ আমরা এই এটা কি আমাদের এই ডিএনএ গত সোসাইটিতে এখন এত এইভাবে ভাবতে অভ্যস্ত যে এখন আমাদের পক্ষে এই ধরনের সমাজ কল্পনা করাই কঠিন। কিন্তু রিটেন হিস্ট্রি এটা এটাকে ইয়ে করে ভ্যালিডিটি দেয় যে এরকম একটা সোসাইটি ছিল। এই যে লোভ ব্যাপারটা কি মানুষের ইনহেরেন্ট না, বা ডিএনএগত না, নাকি এটা সামাজিক? যেমন সিকিউরিটি, ভয় পাওয়া, নিরাপত্তা, এটা তো মানে মানুষের ডিএনএ গত হওয়ার কথা না? এরকম কোন ডিএনএ আছে লোভের জন্য হবে লোভ, মানে এই ডিএনএ তে লোভ আছে? আমার সেটা আমরা মনে হয় জানি না। না, কিন্তু অনেকে তো বলে যে ওইটাই সিকিউরিটি, বললাম যে লোভ। এটা আমাদের এখনকার পার্সোনাল এক্সপিরিয়েন্স এর মধ্যে দিয়ে এত বেশি এটা আমাদের মজ্জাগত হয়ে গেছে যে এখন এই ধরনের একটা সোসাইটি আমি এখানে বসে কল্পনা করতে পারবো না।
খুবই স্বাভাবিক। আমার মনে হবে যে এটাই বোধহয় চিরন্তন। এইখানেই মার্কসের একটা ধাক্কা দিয়েছে যে এই ধারণাটাই চিরন্তন ধারণা না। আহ, কিন্তু ভাই ডিসকভারি চ্যানেল, তারপরে জিওতে দেখি যে যতগুলো ওরা উপজাতি দেখায়, উপজাতি না, এথনিক গ্রুপ দেখায়, সব জায়গায় তো মোটামুটি ক্যারেক্টার আমরা একই দেখতে পাই, যে একজন চিফ, তার ওটা তো বাড়িতে একটু দেখাবেই। এখন অন্যরকম। আমি যেটা বললাম যে ওদের তো এখন আর সেই প্রিমিটিভ ইয়েটা নাই, ওদের মধ্যে এখন ইয়ে আছে যাকে বলে আহ, এটা হতে পারে যারা বিচ্ছিন্ন, কিন্তু ওদের তো সম্পদের একটা উদ্বৃত্ত আছে এই সময়ে। এখনো এমনটা হওয়ার কথা না যে ওদের এখনো সম্পদের উদ্বৃত্ত নাই, সেটা তো অনেক আগেই ডেভেলপ করে গেছে। মানে ভাই ওই chat এখনকার যে এথনিক গ্রুপ তুই দেখেন, দেখতেছিস, এইটা দিয়ে তুই আদিম যুথবদ্ধ সমাজকে ইয়ে করতে পারবি না, পিকচার করতে পারবি না। শোভন ভাই চ্যাট জি, বক্সে জি। যে প্রশ্নটা আছে এটা দেখেন রোমানার। হ্যাঁ, দেখতেছি একটু। ওকে, প্রথম প্রশ্ন রোমানা বলছে যে ধ্রুপদী মার্ক্সবাদকে এক লাইনে কিভাবে বলা যেতে পারে কিংবা কি বোঝায়। আহ, আসলে এই আমি এই ডিভিশন করারই কোনো পক্ষপাতী না যে ক্লাসিক্যাল মার্কসিজম, নিও মার্কসিজম, এই ডিভিশনটা করাটাই আসলে খুব কঠিন। কারণ মার্কসিজম এটা সবসময় যেহেতু ডেভেলপ করছে, তার মানে এটাকে আসলে অ্যাজ ইট ইজ মার্কসিজম বলাই শ্রেয়। তো এই অর্থে বলতে গেলে যেটা হয়েছে যে রিসেন্ট সময়ে সোসাইটির ডেভেলপমেন্ট নিয়ে বিভিন্ন ধরনের মতপার্থক্য সেগুলো তৈরি হয়েছে, এবং একটা সোশ্যালিস্ট ক্যাম্পের লিডারশিপের একটা বড় ঘাটতির কারণে বিভিন্ন ধরনের বিভ্রান্তি আছে। এই কারণে যেটা হয়েছে যে একটা ক্লাসিক্যাল মার্কসিস্ট এবং নিও মার্কসিস্ট এই দুইটা ভাগ তৈরি হয়েছে। কিন্তু এই দুইটা ভাগ মূলত এই জন্য মানে মার্কসের বেসিক থিওরি নিয়ে যত না তৈরি হয়েছে, তার থেকে এর অ্যাপ্লিকেশন নিয়ে বেশি তৈরি হয়েছে। সেই কারণে যদি আমি ধ্রুপদী মার্ক্সবাদকে এক লাইনে কিভাবে ব্যাখ্যা করা যায় সেটা যদি আমি বলতে চাই, তাহলে আসলে অ্যাজ ইট ইজ মার্কসিজম কি, সেই মার্কসিজমের এক লাইনের ব্যাখ্যা, সেটাই ধ্রুপদী মার্ক্সবাদের ব্যাখ্যা বলা যেতে পারে। আর আর আমার মনে হয় যে মার্কস মানে ধ্রুপদী মার্ক্সবাদ কথাটা মার্ক্সবাদের সাথে যায় না, এটা বোধহয় আমি শব্দটা বলছিলাম, হ্যাঁ, হ্যাঁ, রোমান হ্যাঁ, ওই কারণে এক্স্যাক্টলি। বলছেন। ওটা আসলে যায় না। ওটা 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 যদি কেউ বলেও বা ওই কথাটা হয়তো ভুলবশত অনেক সময় চলে আসে, বাট মার্ক্সবাদের যে মানে ইনার বিউটি, সেই বিউটির সাথে এটা আসলে যায় না। মার্ক্সবাদ তো ওপেন, মার্কস এটা তো নিজেও কখনো প্রগতিশীল। বলে নাই যে আমার ক্লাসিক যে থিওরি সেটাকে স্টিক থাকতে হবে। রাইট। এমনকি মার্কসের জীবদ্দশার ঠিক জীবদ্দশাতেও মার্কস নিজের ইনিশিয়াল স্টেজের আইডিয়াতে স্টিক থাকতে পারেননি। এমনকি মার্কসের বইতেও অনেকগুলো ভুল আছে যেগুলা মার্কস মৃত্যুর পর এঙ্গেলস সেই বইগুলোকে ঠিক করে তারপর আবার ইয়ে করছে, পাবলিশ করছে। এর পরের প্রশ্ন হচ্ছে পরম ভাববাদী দর্শন বলতে কি বোঝায়। পরম ভাববাদী দর্শন, ভাববাদী দর্শন, পরম, প্রশ্নটা আসলে খুব বোধগম্য হচ্ছে না। কারণ ভাববাদী দর্শনের কোনো পরম কিংবা অপরম দর্শন নাই। অ্যাবসলিউট হইতে পারে। মানে ওইটা আর কি, মানে অ্যাবসলিউট কিংবা অ্যাবসলিউটের প্রশ্নটা এখানে আসলে নাই। ভাববাদী দর্শন অনেক মানে এই ফিলোসফির প্রথম দিক থেকেই বিভিন্ন ফর্মে ভাববাদী দর্শন সেগুলো প্রিভেল করে আসতেছে। এবং একভাবে বলা যায় যে ভাববাদী দর্শন সবসময় যেটা বোঝানোর চেষ্টা করছে যে পৃথিবীটা স্ট্যাটিক, এখানকার সব বস্তু স্ট্যাটিক, স্থির, এর কোনো পরিবর্তন নাই। তার মানে সবসময় পরিবর্তনকে অপোজ করার জন্য বিভিন্ন ফর্মে বিভিন্ন রূপে ভাববাদী দর্শন সেটার আবির্ভাব পৃথিবীতে ঘটছে। কিন্তু এর আসলে কোনো পরম ভাববাদী দর্শন বলতে কোনো টার্ম আছে কিনা সেটা আমার জানা নেই আর কি। জানা থাকলে যদি ভাই, কারো জানা থাকে। আমি আমি একটা বইয়ের মধ্যে পড়ছিলাম যে আসলে হেগেল নাকি পরম ভাববাদী দার্শনিক। তো আসলে আমি জানতে চাই এই বিষয়টা, যে আসলে পরম ভাববাদী দার্শনিক বলতে কাকে বোঝায়। কারণ আমি এটা বুঝতে পারি না, যেহেতু বাংলাতে টার্মটাই, কারণ আসলে আমি ইংরেজিতে আপনার ট্রান্সলেট করে বলতে পারতেছি না যে আসলে কি। পরম ভাববাদী এই অর্থে যে হেগেল এটাই বিশ্বাস করতো যে বস্তুর স্বতন্ত্র অস্তিত্ব নেই, যেটা আমি বললাম। এবং আমাদের যে বস্তু জগৎ সেটা আমাদের ওই গ্র্যান্ড আইডিয়া বা মহাভাবের একটা রিফ্লেকশন। ভাই, আমি বিষয়টা ক্লিয়ার না, যদি আরেকবার বলতেন। তার মানে বোঝাতেছে যে
আহ এই পৃথিবীর মানে এটা আসলে খুব কঠিন এই অর্থে যে এখন একটা জায়গায় একটা জব নাই। কারণ আমি একটা মানুষকে আমি কিভাবে বোঝাবো যে এখানে জব নাই, মানে একটা জায়গায় একটা জিনিস নাই, তাহলে আমি এটা যে নাই সেটা আমি কিভাবে বোঝাবো? সেই অর্থে যখন আমি সে বলতেছে যে একটা কি বলে গ্র্যান্ড আইডিয়া, আসলে তো গ্র্যান্ড আইডিয়ার কোনো অস্তিত্ব নাই, তাহলে আমি কিভাবে এই গ্র্যান্ড আইডিয়াটাকে বোঝাবো? এটা আসলে একটা ইমাজিনারি থিং, যেটা হেগেল যেটা আসছে সেটা হচ্ছে যে বস্তু জগতের মানে এইখানে আমার সামনে একটা ল্যাপটপ আছে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে আমার এই ল্যাপটপটা হচ্ছে আমার ওই একটা অলৌকিক আউট অফ দিস ওয়ার্ল্ড গ্র্যান্ড আইডিয়ার একটা রিফ্লেকশন হচ্ছে এই ল্যাপটপ। তার মানে এই ল্যাপটপের আসলে কোনো অস্তিত্ব নাই, ওই গ্র্যান্ড রিফ্লেকশনের আসল অস্তিত্ব আছে, ওই গ্র্যান্ড চিন্তার আসল অস্তিত্ব আছে, যে চিন্তাটা এই পৃথিবীর এই মহাবিশ্বের মধ্যে না, এই মহাবিশ্বের বাইরের যে চিন্তাটাকে আমরা কখনো ধরতে পারবো না, কখনো ছুঁতে পারবো না, কখনো টেস্ট করতে পারবো না, কিন্তু ওই চিন্তাটা আছে এবং ওই চিন্তার একটা প্রতিফলন হচ্ছে এই বস্তু। এখন যেহেতু ওই চিন্তাটা নাই, তাহলে আমি কিভাবে ওইটাকে বোঝাবো যে আসলে ওই চিন্তাটা আহ, ইয়া এইরকম আসে? খুবই জটিল ব্যাপার হয়ে গেছে। জি, এবার বুঝতে পারছি যে আসলে এটা কখনো সম্ভব না, কিন্তু অনেকটা হয়তো বাংলা আমাদের একটা শব্দ আছে আত্মপ্রবঞ্চনা বা নিজেকে ওইরকম কিছু কি, মানে পরম ভাববাদী বলতে। বলা যায় একরকম। সেক্ষেত্রে যারা ভাববাদী ফিলোসফিকে ওন করে তারা হয়তো ডিসএগ্রি করবে, কিন্তু সেক্ষেত্রে আই এম ওপেন টু ডিবেট। এবার বুঝতে পারছি, থ্যাংক ইউ। আগে আমি কিছু এই বিষয়টা নিয়ে আসলে কিছুই বুঝতে পারতাম না, তবে আজকে অনেকটা ক্লিয়ার। থ্যাংক ইউ।